আগায় নিতে হবে কোর্সটা একটু। আর লাইভ প্রজেক্টেও আপনাদের কাজ করতে হবে, বুঝতে পারছেন? তো সেজন্য আসলে একটু ক্লাস তো ভালোগুলাই আছে আপনাদের, মেলা ক্লাসই থাকার কথা হিসাবে। মানে টোটাল, না না না, টোটাল 3 মাসের, 3 মাসের কোর্স, বুঝছেন? তো সেখানে আপনাদের কোর্স শুরু হয়েছে হচ্ছে এটা কি মাস? জুলাই, জুনের 10 তারিখে আপনাদের ক্লাস শুরু হয়েছে। তো মাত্র আপনাদের 1.5 মাসের কাছাকাছি হয়েছে ক্লাস, আরো 1.5 মাস হবে ক্লাস, বুঝতে পারছেন? তো এখানে আমরা কত কিছু শিখবো, আরো আমরা পুরো ডিজিটাল মার্কেটিং শিখবো, মানে ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং শিখবো। ওগুলো শেখা হয়ে গেলে ফেসবুক মার্কেটিং এ আমরা অনেক কিছু শিখবো, খুব অ্যাডভান্স অ্যাডভান্স কাজ শিখবো, মজার মজার জিনিস, বুঝতে পারছেন? বিশেষ করে ফেসবুক মার্কেটিং এর উপরেই 3-4টা ক্লাস হয়ে যাবে আমাদের। তারপর ইউটিউবের একটা ক্লাস হবে। এই যে দেখেন, এই যে এখানে ইউটিউবের একটা কাজ অলরেডি চলতেছে। আম, এটা হচ্ছে, এই সফটওয়্যারটার নাম হচ্ছে ক্রুটিউব। এটা দিয়ে ফ্রিতে, এই যে পয়েন্ট সিস্টেম আছে, এটা দিয়ে ফ্রিতে ইউটিউবের ভিউ, লাইক, কমেন্ট এগুলো নেওয়া যায় এখান থেকে, বুঝতে পারছেন? সেই সিস্টেম, সাবস্ক্রাইবার নেওয়া যায় ফ্রিতে। তো এরকম খুব স্পেশাল স্পেশাল। হুম, হুম। ওইটাই একবারে 3-4টা 5টা ক্লাস নিব ফেসবুকের উপরে, বুঝছেন? একবারে 5টা ক্লাস নিব, যেন ওইদিকে পোষায় যায় আর কি। যেমন ধরেন আপনাদের ওই কন্টেন্ট মার্কেটিংটা এত বেশি জরুরি না, আপনাদের ইমেল মার্কেটিংটা এত বেশি জরুরি না, তো ওইগুলো মোবাইল এসএমএস মার্কেটিং এত জরুরি না। ওইদিকে একটু কমায় দিয়ে দেখা যাচ্ছে একটা ক্লাসের ওইগুলো শেষ করে দিয়ে বাকিগুলো মনে করেন এদিকে ভালো করে শেখাই দিলে আপনাদের জন্য লাভ হবে, বুঝছেন? তো এই যে দেখেন, শুরু থেকে আমি যদি একটু ভিউ করি, তাহলে আমরা বেসিক শিখছি, আমরা ওয়েবসাইট অপটিমাইজেশনের কাজ শিখছি, আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বেসিক জানি, আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, অন পেজ এবং টেকনিক্যাল এসইওর কাজগুলো আমরা সবই দেখছি র‍্যাঙ্ক ম্যাথ দ্বারা। তারপরে আমরা একটা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট কিভাবে বানাতে হয় সেটাও আমরা জানি ওয়ার্ডপ্রেস দিয়ে, তাই না? ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেই ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস সবাইকে দিয়ে দিছিলাম আমি এই প্র্যাকটিসটা করার জন্য। তো আপনারা সবাই ওয়ার্ডপ্রেসের কাজ পারবেন। আর অফ পেজ এসইও স্ট্র্যাটেজি অনেক কিছু আলোচনা করছি অফ পেজ এসইও এর মধ্যে, মানে একটা পুরো বই দিয়ে দিছি আপনাদের। টাইপ অফ লিংক এগুলো আলোচনা করা আছে, ইনকামিং লিংক কি, ইনবাউন্ড লিংক কি, আউটগোইং লিংক কি, এক্সটার্নাল লিংক কি, ইন্টারনাল লিংক কি, ডু ফলো নো ফলো লিংক কি, সবকিছু এখানে আলোচনা করা আছে। গুগল ওয়েব মাস্টার এবং অ্যানালাইটিক্স। আহ কি ব্যাপার, কথা রিপিট হচ্ছে কেন? আচ্ছা, গুগল ওয়েব মাস্টার এবং অ্যানালাইটিক্স। তো গুগল ওয়েব মাস্টারটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, এখন গুগল অ্যানালাইটিক্সটা আমি আজকে দেখাই দিচ্ছি আপনাদের, হ্যাঁ? আজকে গুগল অ্যানালাইটিক্স দেখাই দিচ্ছি। আর ইমেজ এসইও এবং ভিডিও এসইও, তো ইমেজ এসইওটা আমি যখন ইমেজ আপলোড করি তখন ইমেজের কাজটা দেখাই দিচ্ছি, তাও আজকে ইমেজ এসইও সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আর লোকাল এসইওটা বলে দিচ্ছি, আমি আপনাদের শিখাই দিছি। এটা হচ্ছে গুগল মাই বিজনেস পেজ সেটআপ বা জিএমবি সেটআপ, হ্যাঁ? তো জিএমপি সেটআপটা আমি আপনাদেরকে গতদিন দেখাই দিছি। আর স্কিমা মার্কআপটা কিভাবে ক্রিয়েট করতে হবে জিএমপি, এটা আমি টেকনিক্যাল এসইও এর মধ্যে শিখাই দিয়েছিলাম, ঠিক আছে? তো দেখেন, অলমোস্ট এখানে আমি 12টা টপিক শেষ করছি, 12টা টপিক, নট 12টা ক্লাস, ঠিক আছে? হ্যাঁ, বলেন। এই পিডিএফটাই দিয়ে দেওয়া আছে, এটাই দিয়েছি। আমি এই যে আউটলাইন দেখে করাই না, তারপরেও আর কি, মানে আউটলাইনটা রাখছি, যে লিস্ট আপনাদের একটা ধারাবাহিকতা থাকে যে কি শিখছেন, ভবিষ্যতে ভুলে গেলেও যেন সার্চ করে সেই জিনিসটা জানতে পারেন যে কি শিখছেন আপনি আমার কাছ থেকে। আর আমি তো সবসময় চেষ্টা করি যে প্রত্যেকটা জিনিস আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর। আহ, যদিও ব্যাপারগুলো একটু একটু কঠিন,
তুলনামূলকভাবে একটু কঠিন। তো এগুলো মানে প্র্যাকটিক্যালি না দেখালে আপনাদের মাথার মধ্যে থাকবে না। তো আমি সর্বোচ্চ চেষ্টা করি জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আপনাদের, বুঝছেন? তো আমিও আপনাদের থেকে আশা করব যে আপনারাও কাজগুলো প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকবে না। আমি পারতাম এগুলো, আমার কাছে অনেক স্লাইড আছে, বুঝছেন, এই ডিজিটাল মার্কেটিং এর উপরে। আহ, আচ্ছা, এটার অ্যাক্সেস দিতে হবে, তো পাবলিকই করা আছে মেবি। আমার কাছে এই যে পাবলিক করা আছে, আমার কাছে ডিজিটাল মার্কেটিং এর অসংখ্য অসংখ্য মানে আছে, কি বলে, স্লাইড আছে। তো আমি চাইলে আপনাদের ওই স্লাইড ভিডিও, ইন্টারনেট মার্কেটিং এর যে স্লাইড শো, ওই স্লাইড শো দিয়ে আপনাদের আমি মানে পুরো প্রসেস, পুরো কাজ আমি আপনাদের শেষ করে দিতে পারতাম। বাট আমি কেন আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, বুঝতে পারছেন? তার মানে আমি পুরোপুরি ভাবে আমার প্র্যাকটিক্যাল কাজে আপনাদের নিয়ে নিব। আমি জানি না আপনারা অন্যান্য কোর্সে এইভাবে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা কাজ করেন কিনা, আমার জানা নেই। এটা কিন্তু, এটা তো আমি লাইভ করেই রাখছি। আচ্ছা দাঁড়ান তো, আমি একটু ইনকগনিটো থেকে চেক করে দেখি যে এটা আসে কিনা। এই যে, এই যে ডাউনলোড অপশন, আমি তো ইনকগনিটো থেকে চেক করতেছি, এখানে তো কোনো কি বলে হচ্ছে নাই। এখানে ডাউনলোডে ক্লিক করলে আমার এটা ডাউনলোড। অ্যাক্সেস চাইবে না, আপনি ইনকগনিটো মোড থেকে আমি যেভাবে দিলাম, লাস্ট লিঙ্কটা, এই যে লাস্টের যে লিঙ্কটা দিছে, এই লিঙ্কটা ট্রাই করেন। এই যে এই লিঙ্কটা ট্রাই করেন, আমি ইনকগনিটো থেকে দেখাই দিলাম। তো ইনকগনিটোতে তো আমার কোনো জিমেল টেমেল কিছু লগ ইন করা নাই, তাই না? আমি ডিরেক্ট এই লিঙ্কটা ওপেন করছি, আর এই যে পিডিএফ চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি গুগল অ্যানালাইটিক্সটা দেখাই দিই, আর ইমেজ এসইও বা ইমেজ সার্চ রেজাল্ট ইমপ্রুভ, এই জিনিসটা আমি বলবো। আসছে? ঠিক আছে। তাহলে দেখেন, দুইটা টপিকই একটু আলোচনা। কোন ভিডিও লিংক? ক্লাসগুলো তো বিভিন্ন জায়গায় আপলোড করা আছে, তো এটা আপনাদের ওই গ্রুপে শুরু থেকে খোঁজা লাগবে। আপনারা যে চ্যাট করা করেন গ্রুপে, এই খুঁজে পাওয়া তো খুব মহা মুশকিলের বিষয়। একজন একটু দায়িত্ব নিয়ে একটু খুঁজেন তো শুরু থেকে। ওই আমার পরের যে ক্লাসগুলো, ওগুলো আমার ইউটিউবে আছে। ওগুলো আমার ইউটিউবে ওগুলো আমার ইউটিউবে আছে, বুঝছেন? ওগুলো আমি হয়তো এক করে দিতে পারবো, কিন্তু এর আগের যেগুলো আছে না, ওইগুলো মনে হয় আমার ইউটিউবে নাই। ওই আমার বসা লাগবে আর কি এটা নিয়ে একটা সময়। ঠিক আছে, আজকে ফ্রাইডে তো, আমি বিকেলের পরে সন্ধ্যার দিকে হয়তো একটু ফ্রি থাকতে পারি, আমি ওই টাইমে আমি এটা করে দিবনি। মানে শিডিউল গুলো এমন ভাবে পড়ে গেছে, ঈদের দিন ছাড়া মনে হয় না আমি আর ফ্রি হতে পারবো, এই পরিস্থিতিতে আছি আমি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাকে সন্ধ্যার দিকে আমি সবকিছু দিয়ে দিব, অ্যানি হোক, যেভাবেই হোক। আচ্ছা, তাহলে এখানে আমি আজকে দেখাই হচ্ছে, আহ কই গেল, এই যে গুগল ওয়েব মাস্টারটা দেখাইছি, গুগল অ্যানালিটিক্সটা দেখানো হয়নি, অ্যানালাইটিক্সটা দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে। তো গুগল অ্যানালাইটিক্স হচ্ছে গুগল ওয়েব মাস্টার বা গুগল সার্চ কনসোলের মতোই একটা টুলস, তাই না? তো সার্চ কনসোলটা সাথে আপনারা পরিচয়, আপনাদের পরিচয় করায় দেওয়া আছে। সার্চ কনসোলে কিভাবে একটা ওয়েবসাইট রাখতে হয়, একটা ওয়েবসাইট কিভাবে ভেরিফাই করতে হয়,
সেই জিনিসগুলো আমি কিন্তু বুঝাই দিচ্ছি। এখন এখান থেকে আমি একটু সার্চ করি যে গুগল অ্যানালাইটিক্স। মনে করে দেখেন আমরা সার্চ কনসোলটা যখন ভেরিফাই করি, আমি দেখাই, তাছাড়া আমার আপনাদের মনে থাকবে না, ভুলে যাবে। উম, এটা আমার নিজের ওয়েবসাইট, এটা পেয়ে যাই। আমরা যখন সার্চ কনসোল ভেরিফাই করি তখন মনে করে দেখেন যে আমরা সার্চ কনসোল থেকে একটা কোড নিয়েছিলাম, সার্চ কনসোল আমাদের একটা এইচটিএমএল কোড দিছিল, তাই না? সেই এইচটিএমএল কোড আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা প্লাগইন দ্বারা বসাইছিলাম। প্লাগইনটার নাম ছিল হচ্ছে ইনসার্ট হেডার এন্ড ফুটার। প্লাগইনটার নাম ছিল, ওকে। এইটা কি আমার পাসওয়ার্ড? মেজাজটা খারাপ হয়। একটা অ্যানালাইটিক্সে যাই, অ্যানালাইটিক্স ফ্লো কেন আমি বুঝতেছি না। এই যে দেখেন এখানে আল্লাহ, ফ্রি কোড আছে, একটা কন্টাক্ট আছে 7। এটা আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে একটা প্লাগইন আমি অ্যাড করে রাখছি, সেই প্লাগইনটার নাম হচ্ছে ইনসার্ট হেডার এন্ড ফুটার। প্লাগইনটা দেখতে পারবো সেটিংস সেকশনে গেলে, এই যে হেডার এন্ড ফুটার, এখান থেকে আমি দেখতে পারবো আমার সেই প্লাগইনটা। তো এই প্লাগইনের মাধ্যমেই আমরা কিন্তু হচ্ছে কি করছিলাম, আমাদের গুগল ওয়েব মাস্টার ভেরিফাই করছিলাম, তাই না? কিভাবে ভেরিফাই করছিলাম? এই যে গুগল সাইট ভেরিফিকেশন। আচ্ছা, গুগল ওয়েব মাস্টার মনে হয় অন্যভাবে ভেরিফাই করে এটার জন্য। এটা সিপ্যানেল থেকে ভেরিফাই করা। এই যে এইখানে আমরা কোড ছাড়ছিলাম আমাদের গতবার যখন আমরা কাজ করি তখন। আর অ্যানালাইটিক্স স্টার্ট করার জন্য কি করতে হবে? অ্যানালাইটিক্স স্টার্ট করার জন্য ঠিক সেম ভাবে আমার ওয়েবসাইটের যে পেজটা আছে এই পেজটা আমরা বুঝতে পারছি, কালকের মতো ঘটনা হয়েছে। আহ তো রেকর্ডিং হচ্ছে। আমরা গতদিন যখন গুগল সার্চ কনসোল ভেরিফাই করি তখন গুগল সার্চ কনসোল আমাদের যে কোডটা দিছিল সেই কোডটা আমরা এখানে বসাইছিলাম, তারপরে আমাদের সার্চ কনসোল ভেরিফাই হয়েছিল, তাই না? এখানে আমরা পেজ সেকশনের মধ্যে বা হেডের মধ্যে আমরা একটা কোড ইনজেকশন করছিলাম। তো এখন আমরা গুগল অ্যানালিটিক্স সেম প্রক্রিয়ায় ভেরিফাই করব, ওকে। তো অ্যানালিটিক্স ভেরিফাই করার জন্য আমাদের যেটা করতে হবে, এই এখান থেকে এই অ্যাডমিন সেকশনে যেতে হবে। আপনারা যখন গুগল অ্যানালাইটিক্স আপনাদের জিমেইল দিয়ে লগ ইন করবেন, আপনাদের জিমেইল দিয়ে যখন ঢুকবেন তখন আজ আপনাদের এরকম আসতে পারে আর কি, এরকম আসবে। তো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এখানে অ্যাকাউন্টের নাম দিতে হবে। নাম দিয়ে এখানে নেক্সটে যেতে হবে আর কি। যাওয়ার পরে আপনার ওয়েবসাইটের নাম এবং ওয়েবসাইটের অ্যাড্রেস চাইবে। ওই দুইটা জিনিস যখন বসাবেন, বসানোর পরপরই আপনাদেরকে এই যে এই ওয়েবসাইটের একটা কোড দিবে, ঠিক আছে? তো যাই হোক, আমি এটা আপনাদের অন্য একটা ওয়েবসাইট দিয়ে ভেরিফাই করে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর কি। ঠিক আছে? সে ধর আমার এই যে মেম্বার ডট গ্রুপ গ্রুপস, আমি এইটা ভেরিফাই করে দেখাই, হ্যাঁ? এটাতে আবার সেই প্লাগইনটা এড করতে হবে। আমার এই সাইটের প্লাগইনটা একটু ঠিক করে নিই। কি জানি আপডেট দেওয়া লাগবে, এএমপি আপডেট দিতে হবে।
কাস্টমার হারাচ্ছি আমি, পরে দেখতেছি কি করা যায়। আচ্ছা, প্লাগইনটা এখানে অ্যাড করি, ইনসার্ট, ইনসার্ট লিখলেই চলে আসবে প্লাগইনের নাম। এই যে এটা হচ্ছে আমাদের প্লাগইন। আমাদের অ্যানালিটিক্স এবং ওয়েবমাস্টার দুইটাই ভেরিফাই করার জন্য আমাদের এই প্লাগইনটা লাগবে। ওকে, তাহলে আমরা এখানে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আমরা নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেব। তো অ্যাকাউন্টটা খুলতেছে না কারণ আমার এখানে একটা অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে। হ্যাঁ, অ্যাকাউন্টটার নাম হচ্ছে গ্রুপ বাই এসও। এটা দিয়ে আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে। এটা জাস্ট একটা সাইটই রাখা আছে, পিএল একটা সাইট রাখা আছে গ্রুপ বাই এসও। না, দুইটা সাইট রাখা আছে, গ্রুপ ক্লিপিং পাথ বা এসও, এই দুইটা সাইট রাখা আছে। ক্লিপিং পাথরটা যদি ওপেন করি তাহলে এখানে দেখতে পাবো প্লাগইনটা অ্যাড হয়ে গেছে। সেটিং এ যায় প্লাগইনটা ওপেন করে রাখি। ক্লিপিং পাথর ওয়েবসাইটের টাকা। এই যে ক্রিয়েট অ্যাকাউন্টটা প্রথমে খুলবেন, খোলার পরে ক্রিয়েটিভ প্রপার্টিতে ক্লিক করবেন, করে এখানে ওয়েব প্রপার্টি সিলেক্ট করতে হবে। ওয়েব প্রপার্টি সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ যেতে হবে, যার পরে এখানে ওয়েবসাইটের নাম দিতে হবে। এখানে মেম্বার, আমি জাস্ট একটা নাম দিচ্ছি। ওকে, এটা মিস করছেন। এই যে এখান থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন। আমার অ্যাকাউন্টটা খোলা আছে। অ্যাকাউন্টটা খোলার পরে প্রপার্টিতে ক্লিক করবেন, অ্যাকাউন্টটা যে কোনো নাম দিয়ে খুলবেন, খুলে ওয়েবসাইটের নাম দিয়ে খুললে ভালো হয়। খোলার পরে প্রপার্টিতে ক্লিক করবেন। তারপরে এখানে অ্যাকাউন্টটা খোলা আছে, কোন প্রপার্টির আন্ডারে এটা খুলতে যাচ্ছি বা কোন প্রপার্টি, এখানে দুটো প্রপার্টি আমার আছে যে অ্যাকাউন্টের মধ্যে আমি আছি অলরেডি। হ্যাঁ, সেই অ্যাকাউন্টের মধ্যে আমি দুইটা প্রপার্টি অলরেডি অ্যাড করা আছে, একটা ক্লিপিং পাথ, একটা গ্রুপ বাই এসইও টুলস। আমি এই প্রপার্টির সাথেই আরেকটা প্রপার্টি এখান থেকে খুলতে যাচ্ছি। জাস্ট এখানে ক্রিয়েট প্রপার্টিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে বলবে যে আমি কি ধরনের প্রপার্টি খুলতে চাই, আমি কি কোনো ওয়েবসাইটের অ্যানালাইটিক্স দেখতে চাচ্ছি নাকি আমি কোনো অ্যাপস এর অ্যানালাইটিক্স দেখতে চাচ্ছি, অথবা অ্যাপস এর ওয়েব পেজের অ্যানালাইটিক্স দেখতে চাচ্ছি। আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড অ্যাপস অ্যানালাইটিক্সও দেখতে পারবো, কিন্তু এটা আইওএস হতে পারে, অ্যান্ড্রয়েড অ্যাপস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো আমরা এখান থেকে ওয়েব সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করবো, করে এখানে ওয়েবসাইটের নাম দিব, এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিব। এই যেটা হচ্ছে অ্যাড্রেস, মেম্বার ডট গ্রুপ বাই এসএস.কম, এটা হচ্ছে অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা আমি এখানে বসাবো, এটাকে আমি এইচটিটিপিএস করে দিব, যে এই টা ফেলে দেবো এখান থেকে, ঠিক আছে? দিয়ে এরকম টেস্ট করবো, তাছাড়া কিন্তু এটা আর নিবে না, যতই টেস্ট করেন অনেক নিয়ে নেয় না কিন্তু। এখান থেকে ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করতে হবে, ইন্ডাস্ট্রি আমরা যদি কোনো কিছু সাথে না মিলে তাহলে আদার দিয়ে দিব, ঠিক আছে? দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট ক্লিক করবো। করলেই গুগল অ্যানালাইটিক্স আমাদের সাইটের জন্য একটা প্রপার্টি ক্রিয়েট হয়ে যাবে এবং গুগল অ্যানালাইটিক্স একটা ট্র্যাকিং কোড দিবে আমাদের। এই ট্র্যাকিং কোডটা নিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। এই ট্র্যাকিং কোডটা আমাদের ওয়েবসাইটে চাইলে আমরা ব্যবহার করতে পারি। এই ট্র্যাকিং কোডটা আমরা চাইলে আমাদের আহ, কি বলে ইউটিউব চ্যানেলের মধ্যে ব্যবহার করতে পারি। যদি আপনি চাইলে আপনার ইউটিউব গুগল অ্যানালিটিক্স এর সাথে অ্যাড করতে পারেন। ইউটিউবে যে অ্যানালিটিক্স দেখাই যায়, পাশাপাশি চ্যানেলের অ্যানালিটিক্স দেখা যায়। এটাই হচ্ছে সেই ট্র্যাকিং আইডি। তো এই ট্র্যাকিং আইডিটা নিয়ে আমরা কাজ করতে পারবো। বাট ভেরিফিকেশনের জন্য আমাদের কি লাগবে? ভেরিফিকেশনের জন্য লাগবে হচ্ছে আমাদের এই যে এইটুকু জিনিস। ঠিক আছে? এখানে বলছে যে গ্লোবাল সাইট ট্র্যাক। The global site track is the tracking code for this property. Copy and paste this code at the first into the head of every web page you want to track. মানে যে পেজটা আমরা ট্র্যাক করতে চাচ্ছি, যে ওয়েবসাইটটা আমরা ট্র্যাক করতে চাচ্ছি, সেই ওয়েবসাইটের বা সেই ওয়েব পেজের হেডের মধ্যে আমাদের এটা বসাতে হবে। If you already have a global site tag on your page, simply add the config from the snippet below the global tag. এটা জাস্ট কপি করব আমরা এখান থেকে। কপি করে আমরা জাস্ট আমাদের ইনসার্ট হেডার ফুটারে এখানে এসে আমাদের যে হেড সেকশন আছে, যে স্ক্রিপ্ট ইন হেডার, এই যে সেকশনটা, এই সেকশনের মধ্যে আমরা এইখানে এই স্ক্রিপ্টটা
বসায় দিব। বসায় দিয়ে জাস্ট এখান থেকে আমরা সেভ দিব। ঠিক আছে, এটা সেভ দেওয়ার পরে আমরা একবার এটাকে রিলোড দিয়ে নিই। অনেক সময় এই কোডটা আপডেট হতে সময় লাগে, হ্যাঁ এখানে। আচ্ছা, আপডেট হয়ে গেছে আমাদের সাইটের মধ্যে। এখন আমরা কি করবো জানেন, এখান থেকে আর কিচ্ছু করবো না আমরা। এখান থেকে আর কিছুই করবো না আমরা, সিঙ্গেল জাস্ট এখান থেকে বের হয়ে আসবো। এখান থেকে বের হওয়া আসার পরে এখানে আমরা কাস্টমাইজেশন বা রিয়েল টাইম রিপোর্টে চলে যাব। দেখেন আমাদের মেম্বার গ্রুপ বাই নাম্বার একটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা রিয়েল টাইম রিপোর্টে গিয়ে এখানে ওভারভিউতে ক্লিক করবো যখন, এখান থেকে ক্লিক করে দেখবো যে আমাদের ওয়েবসাইটে রাইট নাও ভিজিটর হচ্ছে 0। মানে রিয়েল টাইম বলতে এখন বর্তমানে লাইভ কতগুলো ভিজিটর আমাদের সাইটের মধ্যে আছে সেটা। তো এখানে আমি জাস্ট কপি করলাম, আমি এটা কপি করে নিয়ে আমি ইনকগনিটো মোডে চলে যাচ্ছি। গিয়ে আমি এখানে এটা পেস্ট করলাম। পেস্ট করে আমি এই সাইটটার মধ্যে ঢুকলাম। এটা হচ্ছে সেই সাইট। ওকে, আমি সাইটটার মধ্যে ঢুকলাম। ঢোকার পরে এটা রিলোড, কোনো চেঞ্জ আসে কিনা দেখি। অ্যানালাইটিক্স টা সবচেয়ে বেশি ভালো লাগে যে অ্যানালাইটিক্স এর মধ্যে থেকে আপনি একবারে লাইভ রিয়েল ট্রাফিক দেখতে পারবেন যে আপনার সাইটে কতগুলো ট্রাফিক আছে। যদি এটা আপডেট না হয় তাহলে বুঝতে হবে যে এটা, এই যে দেখুন রাইট নাও 1, তার মানে সাইটের মধ্যে একটা ভিজিটর আছে। ঠিক আছে, আমি যদি এটা আরেকটা ইনকগনিটো ট্যাব নিই, নিয়ে আমি যদি আরেকটা ওপেন করি, ঠিক আছে, তাহলে এখান থেকে রাইট নাও চেঞ্জ হয়ে যাবে। একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু এটা চেঞ্জ হয়, হ্যাঁ? এটা কিছুক্ষণ ভিজিট করতে হবে, থাকতে হবে, মানে ভিউ হিসেবে এটা কাউন্ট হইতে হবে। এটা ভিউ হিসেবে কাউন্ট হওয়ার পরেই আমরা এখান থেকে দেখতে পারবো যে রাইট নাওটা চেঞ্জ হচ্ছে। তো যদি এই রাইট নাও বাটনটা বা এই রাইট নাও ভার্সনটা যদি চেঞ্জ হয় বা এখান থেকে যদি দেখেন যে ট্রাফিকটা চেঞ্জ হচ্ছে, তাহলেই বুঝবেন যে হচ্ছে আপনার সাইটের মধ্যে থেকে, আপনার সাইটের মধ্যে এই গুগল অ্যানালাইটিক্সটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে। যদি এখানে আপনি নিউ ইনকগনিটো মোডে আপনার সাইটটা ওপেন করার পরেও এখানে রাইট নাওতে এসে কোনো চেঞ্জ দেখতে না পান, একবারে জিরো জিরোই দেখেন, তাহলে বুঝবেন যে আপনার সাইটের মধ্যে এই কোডটা পুরোপুরি ভাবে ইমপ্লিমেন্ট হয় নাই, এবং আপনার সাইটের হেডারের মধ্যে এই কোডটা ইনজেক্ট হয় নাই বা ইনজেকশন হয় নাই আর কি, এবং আপনার সাইটের এই পেজটা ভেরিফাই হয় নাই। ঠিক আছে, সো গুগল অ্যানালাইটিক্স আপনার সাইটের সাথে কানেক্ট হয় নাই। তো এই জন্য এখানে রাইট নাও 1 আছে, তার মানে আমাদের দ্বিতীয় থার্ড যে ভিজিটর আছে সেটা এখনো পর্যন্ত কাউন্ট হয়নি আর কি। এটা কাউন্ট হবে হয়তো বা, বা একই আইপি থেকে ঢুকছি তো এই কারণে এটা রাইট নাও 1 দেখাতে পারে। আপনারা অন্য ভিন্ন কোনো আইপি থেকে ঢুকলে আবার রাইট নাও এটা 2 দেখাবে, ঠিক আছে, বা ভিন্ন পিসি থেকে ঢুকলে। আচ্ছা, তো পেজ ভিউ কতক্ষণ পেজ ভিউ করা হয়েছে না হয়েছে এই সবকিছু এখান থেকে দেখা যাচ্ছে। এবং দেখেন অ্যাক্টিভ ইউজার আছে হচ্ছে 100% অ্যাক্টিভ ইউজার, এবং কোন জায়গা থেকে আছে ট্রাফিকটা হচ্ছে ঢাকা বাংলাদেশ থেকে আছে এখন বর্তমানে। ঠিক আছে, তো আমার এই লোকেশনটা দেখা যাচ্ছে ঢাকা আর কি, বাংলাদেশের এটা। হ্যাঁ, তো এখান থেকে লোকেশন, ট্রাফিক সোর্স, কন্টেন্ট ইভেন্ট অনেক কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন এই গুগল অ্যানালিটিক্স। আমি ভেরিফাই করে দেখালাম, বাট আমি অন্য একটা প্রপার্টির মধ্যে যাচ্ছি। গিয়ে আমি সেই প্রপার্টিটার ডিটেলস দিয়ে বুঝাই দিই যে অ্যানালিটিক্সে কি কি জিনিস থাকতেছে। ধরেন এই যে এন্ড টু সফট যে ওয়েবসাইট, এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট ছিল। এখন প্রথমে শুরুর দিকে আর কি অবকাশের কাজ যখন করি, ট্রাভেল যে কাজ আপনারা জানেন যে আমি অবকাশের ট্রাভেল এজেন্সি নিয়ে ওয়েবসাইট নিয়ে আমি কাজ করছি। তো ওই সময় আমি যে কাজগুলো করতাম, ওই কাজ করার সময় আমি কিন্তু এই অ্যাস্ট্রোসফট এর কাজ ওই ওই সময় দেখেই আমি অ্যাস্ট্রোসফট এর কাজগুলো করছি। তো অ্যাস্ট্রোসফট এখন মোটামুটি গুগলে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে, প্রায় 1000-এর উপরে কিওয়ার্ড দিয়ে এই সাইটটা এখন গুগলে র্যাঙ্ক করে, অ্যাস্ট্রোসফট.কম সাইটের নাম। হ্যাঁ, তো সাইটটা পুরো আমার হাতে ডিজাইন করা, আমার হাতে সাইটটা পুরো উঠানো। তো এই যে দেখেন সাইটটার, আমি গুগল অ্যানালাইটিক্স আমি সাইটটা রাখছি, সাইটটা ভেরিফাই করছি। এখন আমি একটু বুঝাই দিই, যেমন সার্চ কনসোলে আমরা এই রাইট যে সাইড বার দিয়ে অনেক কিছু দেখছিলাম, এবং সেখান থেকে আমরা জিনিসগুলো ভেরিফিকেশন করে একটা একটা করে দেখছিলাম যে কোনটা কি জিনিস, কোনটা কি কাজ করে। ঠিক অ্যানালাইটিক্স এর ক্ষেত্রেও আমাদের সেটাও দেখতে হবে যে কোনটা কি জিনিস, কোনটা কি কাজ করে। তো প্রথমে সেকশন একটা হচ্ছে রিয়েল টাইম, উপরের দিকে কিছু যাওয়ার দরকার নেই, কাস্টমাইজেশন ড্যাশবোর্ড এর দরকার নেই, এগুলো আপাতত আমি এখানে দেখাই। ফার্স্ট যে ভিউ, এটা হচ্ছে রিয়েল টাইম। রিয়েল টাইম মানে হচ্ছে যে এখন বর্তমানে রাইট নাও সাইটে কতগুলো লাইভ ভিজিটর আছে সেটা। এটা হচ্ছে রিয়েল টাইমের লোকেশন
মানে বর্তমান লাইভ যারা থাকবে তাদের লোকেশনটা কোথায় থেকে ভিজিট করতেছে সেটা। তো এটা যদি রাইট নাও মানে এটা যদি হচ্ছে লাইভ আপনার সাইটে ভিজিটর থাকে এখন, এই মুহূর্তে যদি ভিজিটর আপনার সাইটের মধ্যে থাকে তাহলে এটা দেখা যাবে, নাহলে দেখা যাবে না। তাহলে আমরা এখান থেকে দেখি একটু অডিয়েন্স থেকে দেখি, তাহলে অডিয়েন্স থেকে আমরা পুরো ওভারভিউ দেখতে পারবো। লাস্ট 3 মাস, 4 মাস, 1 মাস, 7 দিন, আমরা যে কয়দিনের ওভারভিউ দেখতে চাই সে কয়দিনের ওভারভিউ চলে আসবে। তো এখানে দেখেন ওভারভিউটা আসছে হচ্ছে জুলাই 17 থেকে জুলাই 23। আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই, আমরা এটাকে মে থেকে নিয়ে যাই। হ্যাঁ, তাহলে আমাদের লাস্ট 3 মাসের ওভারভিউ এখানে থাকছে। তাহলে মে থেকে যদি আমরা এটা ভিউ করি তাহলে আমরা দেখবো যে সাইটে দেখুন ট্রাফিকটা কিভাবে চেঞ্জ হচ্ছে। এই যে আস্তে আস্তে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, এই যে কমে গেছে মাঝখানে ট্রাফিক, আবার বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে, আবার কমছে। তো এভাবে বাড়া কমা নিয়ে এই সাইটের মধ্যে ট্রাফিক যাতায়াত করতেছে। মোট কথা আপনার সাইটে কি পরিমাণে ট্রাফিক ঢুকতেছে, কোথা থেকে ঢুকতেছে, কেমন ইউজার ঢুকতেছে, ইউজার কিভাবে আসতেছে, এবং ইউজার সবসময় সাইটের মধ্যে আছে কিনা, ভিজিটর কেমন সাইটে, সবকিছু অ্যানালাইটিক্স দ্বারা ট্র্যাক করা যায়, যেটা কিনা গুগল ওয়েব মাস্টার দ্বারা ট্র্যাক করা যায় না। গুগল ওয়েব মাস্টার শুধুমাত্র গুগল সার্চ থেকে কতগুলো ভিজিটর আসলো সেইগুলোর হিসাব দেয়, বাট এই গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে আপনি সবকিছুর হিসাব দেখতে পারবেন যে সার্চ করে ট্রাফিক কত পার্সেন্ট আসলো, কতগুলো আসলো, কয়টা ভিজিটর ঢুকছে আপনার সাইটে, সোশ্যাল মিডিয়া থেকে কয়টা ভিজিটর ঢুকলো, ফেসবুক থেকে কয়টা ভিজিটর ঢুকলো, কোন লিঙ্কে ক্লিক করে ভিজিটর ঢুকলো, টুইটার থেকে কয়টা ভিজিটর ঢুকলো, ইউটিউব থেকে কয়টা ভিজিটর ঢুকলো, বা ডিরেক্ট আপনার সাইটের ইউআরএল লিখে আপনার সাইটে কয়জন ভিজিট করলো, এই সব কিছু ওভারঅল আপনি অ্যানালাইটিক্স এর মাধ্যমে দেখতে পারবেন। কিন্তু গুগল ওয়েব মাস্টারে কিন্তু এত ডাটা দেখা যায় না। গুগল ওয়েব মাস্টার শুধুমাত্র গুগল থেকে সার্চ করে কয়টা আসছে সেটা দেখা যায়। তো অ্যানালাইটিক্স আমাদের লাগবেই আর কি, ঠিক আছে। তো এটার দিকে ফলো করতে হবে, এটার দিকে মানে বুঝতেও হবে আর কি। কারণ ওই যে অনেক সময় কিন্তু আহ, ধরেন যে যে সমস্ত সাইট গুলো গুগলে অ্যাডসেন্স এ অ্যাপ্রুভ করানো থাকে, হ্যাঁ, বা যে সমস্ত বড় বড় সাইট আছে যারা মোটামুটি অ্যাফিলিয়েট নিয়ে কাজ করে, তো এই সমস্ত সাইটের কিন্তু প্রচুর পরিমাণে শত্রু থাকে, বুঝছেন, বিশেষ করে যারা ইয়ে নিয়ে কাজ করে, গুগল অ্যাডসেন্স নিয়ে যারা কাজ করে তাদের অনেক শত্রু থাকে, বেশিরভাগ শত্রু ওদের হয় আর কি। তো দেখা যাচ্ছে যে আপনার কম্পিটিটর থাকলো, কম্পিটিটর করলো কি আপনার সাইটে এসে এক রাতের মধ্যে না 5 লাখ ট্রাফিক ঢুকাই দিছে। তো 5 লাখ ট্রাফিক ঢুকাই দিলে আপনি একবারে অ্যাডসেন্স থেকে ব্যান হয়ে যাবেন, ওই দিন রাত্রেই ব্যান হবেন আপনি। তো এখান থেকে আপনি হঠাৎ করে দেখলেন যে ট্রাফিক চেঞ্জ হয়ে বিশাল, মানে এখানে এই এই যে চার্টটা একবারে ধরেন যে উপরে চলে গেছে, তখন আপনি বুঝবেন যে আপনার সাইটে আনইউজুয়াল কিছু ঘটতেছে, ঠিক আছে, তখনই আপনি বুঝতে পারবেন এবং আপনি সেটার এগেনস্টে কোনো না কোনো একটা ব্যবস্থা নিতে পারবেন। বাট এখন এটা যেটা দেখতেছি এটা কিন্তু খুব স্বাভাবিক একটা মানে স্ট্যাটিস্টিক্স, তাই না? বাট হঠাৎ করে যদি বেড়ে যায় তাহলে বুঝবেন যে আপনার সাইটে কোনো না কোনো একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে। বা একবারে ট্রাফিক যদি ফল করে জিরোতে নেমে আসে তাহলে তাহলেও বুঝবেন যে একটা সমস্যা হয়েছে। কারণ একবারে ট্রাফিক জিরোতে নেমে আসা মানে হচ্ছে যে আহ মানে গুগলের র্যাঙ্ক ফল করা, টোটালি র্যাঙ্ক ফল করা, এবং সাইটের পেনাল্টি খাওয়ারও পসিবিলিটি থাকে আর কি। পেনাল্টি খেলে এগুলো সাইটের র্যাঙ্ক একবারে জিরোতে নেমে আসে, ঠিক আছে। তো দেখেন এই যে 3 মাসে টোটাল ইউজার কতগুলো আসছে, টোটাল ইউজার হচ্ছে 1099 ইউজার ছিল, নতুন ইউজার হচ্ছে এরাই। আর তারা কেমন সেশন ছিল, সেশন মানে হচ্ছে তারা কতক্ষণ ধরে পেজ গুলো ভিজিট করছে সেটা, নাম্বার অফ সেশন পার ইউজার মানে পার ইউজার কতক্ষণ করে সাইটের মধ্যে থাকছে, আর পেজ ভিউ কেমন হয়েছে 1401 মিনিট, এটা হচ্ছে পেজ ভিউ। এভারেজ সেশন ডিউরেশন হচ্ছে 29 সেকেন্ড। বাউন্স রেট হচ্ছে 89%। বাউন্স রেটটা আপনাদেরকে আমি বুঝাই দিছি, বাউন্স রেটটা বাড়তে দেওয়া যাবে না, বাউন্স রেটটা আরো কমাইতে হবে, হ্যাঁ। এই সাইটের বাউন্স রেটটা খুবই বেশি আর কি। আচ্ছা, তো দেখেন কোন কান্ট্রি থেকে ভিজিটর আসছে আমরা একটু দেখি। কান্ট্রিটা যদি এখানে আমরা ভিউ করি, ডেমোগ্রাফি, আচ্ছা ইংলিশ, আমরা ল্যাঙ্গুয়েজটাকে দেখি, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিজিটর আসছে হচ্ছে 612টা, এবং 55% আর কি। আর জিবি মানে ইউকে থেকে ভিজিটর আসছে 112টা, এবং জাস্ট ইএন থেকে ভিজিটর আসছে এটা। তারপরে হচ্ছে আরো কত কত এখানে এটা হচ্ছে নেদারল্যান্ড। তারপরে হচ্ছে এটা কোন কান্ট্রির ল্যাঙ্গুয়েজ আমি জানি না, এটা কোন কান্ট্রি আমিও জানি না। আহ, বিভিন্ন কান্ট্রি থেকে আসছে ভিজিটর গুলো, ঠিক আছে। তো এখান থেকে অবশ্য কান্ট্রি দেখা যাবে, ল্যাঙ্গুয়েজ না দেখে কান্ট্রি দেখা যাবে। এই যে এখান থেকে আসছে, ইউএসএ থেকে আসছে 235 জন ভিজিটর, ইন্ডিয়া থেকে আসছে 97 জন ভিজিটর, তারপরে ইউকে থেকে আসছে 77 জন, ব্রাজিল থেকে আসছে, তারপরে হচ্ছে জার্মানি থেকে ভিজিটর আসছে, অস্ট্রেলিয়া থেকে ভিজিটর আসছে, বিভিন্ন ইতালি থেকে আসছে, এই যে নেদারল্যান্ড থেকে আসছে, হ্যাঁ।
তো দেখা যাবে সিটি যদি ভিজিট করি তাহলে কোন সিটি থেকে কত পার্সেন্ট ভিজিটর সাইটে আসছে দেখতে পারবো। অ্যাশবর্ন লন্ডন থেকে আসছে 11 জন, নিউ ইয়র্ক থেকে আসছে 8 জন, মেক্সিকো থেকে 7 জন। দেখছেন? তো টোটালি কিন্তু আমরা বুঝতে পারতেছি যে কোন কান্ট্রি থেকে আসলে আমাদের সাইট গুলো বেশি ভিজিট করা হয়। সার্ভিস প্রোভাইডারে যদি ক্লিক করি তাহলে এখান থেকে এটা কিছুই না। অপারেটিং সিস্টেম গুলো একটু দেখি যে কোন ধরনের ডিভাইস থেকে আমাদের এই সাইটে বেশি ভিজিট করা হয়। আমাদের সাইট থেকে সবচেয়ে বেশি ভিজিটর আসে অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে। তার মানে এই যে অ্যাপস টু সব এই সাইটটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করার একটা সাইট, বুঝতে পারছেন? তো কেউ যখন সার্চ করে এটা লিখে, কি হলো বুঝলাম না। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এটা কি যে হলো আমি বুঝলাম না। তো দেখেন, এই যে এই সাইটে সবচেয়ে বেশি ভিজিটর আসে হচ্ছে অ্যান্ড্রয়েড থেকে, হ্যাঁ। তো অ্যান্ড্রয়েড থেকে ভিজিটর আসার কারণ হচ্ছে এই অ্যাপসোসফট, এই যে ওয়েবসাইটটা appsosft.com, এই সাইটটাতে সবচেয়ে বেশি অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন শেয়ার করা হয়। তো যার কারণে ভিজিটর এখানে অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন গুলো ডাউনলোড করতে আসে, বুঝতে পারছেন? তো খুব ভালো ভালো অ্যাপ্লিকেশন এখানে শেয়ার করা হয় অ্যান্ড্রয়েডের জন্য। iOS এরও কিছু ভিজিটর এখানে আসে, স্যামসাং থেকে কিছু ভিজিটর আসে। আর অপারেটিং সিস্টেমটা দেখলেন যে পুরো পিসি থেকে বেশি একটা ভিজিট করে নাই। তারপরে আমরা একটু দেখি ব্রাউজার, কোন ব্রাউজার থেকে আমাদের এই সাইটটা ভিজিট করতে হয়। আমরা দেখি ফায়ারফক্স থেকে সবচেয়ে বেশি ভিজিট করা হয়, ক্রোম থেকেও মোটামুটি করা হয়, ইটস ব্রাউজার, সাফারি, অপেরা, মজিলা এগুলো সবকিছু দিয়ে আবার মোটামুটি ভিজিট করা হয়, হ্যাঁ। তারপরে সার্ভিস প্রোভাইডার যদি একটু আমরা দেখি, সার্ভিস প্রোভাইডার মানে হচ্ছে আইএসপি, মানে কোন কোন আইএসপির ইন্টারনেট থেকে ভিজিটর আসে এটা শো করতেছে না আর কি, হ্যাঁ। তো স্ক্রিন রেজুলেশনে আমরা ক্লিক করি। স্ক্রিন রেজুলেশনে ক্লিক করে দেখতে পারবো যে যে সমস্ত ভিজিটর আমাদের সাইটের মধ্যে আসে সেই সমস্ত ভিজিটরদের স্ক্রিনের রেজুলেশন কেমন। তো দেখেন সবগুলোই দেখে মনে হচ্ছে মোবাইল ডিভাইস, তাই না? সবগুলোই মোবাইল ডিভাইস। এই যে একটা শুধু এই যে পিসি বা ট্যাব, এটা পিসি বা ট্যাব। তো দেখছেন Google Analytics ভালো একটা tools, যেটা এই যে এখানে পাই চার্টও দেখাচ্ছে। পাই চার্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইট ভিজিটর কেমন আর রিটার্নিং ভিজিটর। রিটার্নিং ভিজিটর মানে হচ্ছে যে আমাদের সাইটে সবসময় ভিজিট করে, একবার ভিজিট করে আবার তারা দ্বিতীয়বার ভিজিট করছে তারা, এদেরকে রিটার্নিং ভিজিটর বলা হয়। আর নিউ ভিজিটর হচ্ছে একবার টোটালি নিউ আমার সাইটের মধ্যে, ঠিক আছে? কারণ এটা কিভাবে ট্র্যাক করে এরা, এটা ট্র্যাক করা হচ্ছে আমাদের ওয়েবসাইটের টেস্ট কুকিজ নামের একটা জিনিস আছে, বুঝছেন? যেমন ধরেন আমি এই সাইটের মধ্যে ঢুকে আছি, এই সাইটের জন্য কিন্তু আলাদা একটা কুকিজ হয়ে গেছে। দেখেন আমি এখানে যদি কুকি এডিটর নামের এই টুলসটা বা এই সফটওয়্যারটা যদি আমি ওপেন করি তাহলে আমি এখান থেকে কিন্তু এই টুলসটার কুকি গুলো আমি দেখতে পাবো। এই যে এগুলো হচ্ছে কুকি, বুঝছেন? এই কুকির যে সেশনটা আছে আমি এটাকে এক্সপোর্ট করি, এক্সপোর্ট করে যদি আমি নোটপ্যাডে নিই তাহলে বুঝতে পারবেন যে এখানে কুকির কিন্তু একটা সেশন আছে, প্রত্যেকটা কুকির সেশন আছে। এবং ভিজিটর এখানে যে ঢুকছে সেই ভিজিটরের পুরো ডাটা কিন্তু এই কুকির মধ্যে সেভ হয়ে যাচ্ছে। এবং কখন ঢুকছে, কোথা থেকে ঢুকছে, কিভাবে ঢুকছে, এভরিথিং এখানে মনে করেন যে এই কুকিজের দ্বারা মানে সেট হয়ে যাচ্ছে। এই কুকিজ দ্বারা এমন একটা জিনিস করা যায়, আমি আপনাদেরকে আজকে ক্লাস শেষে প্র্যাকটিক্যালি দেখাই দেবো, আমাকে একটু মনে করে দিয়ে, হ্যাঁ। তো সেম ভাবে এই জিনিসগুলো কিন্তু মানে গুগলও ফলো করে আর কি, এই কুকিজের দ্বারাই ফলো করে যে একটা ভিজিটর একবার আসছিল, কুকিজটা সেভ হয়ে থাকে, পরের বার যখন আবার আসে তখন তাকে ঠিক করে ফেলে যে এই সাইটে আবার ঢুকছিল এর আগে। আর নতুন যারা তাদেরকেও একবারে নতুন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে গুগল অ্যানালিটিক্স এর কাজ কি। একবারে সাইটের ট্রাফিকের ডাটা, কতগুলো ট্রাফিক কোথা থেকে, কয় তারিখে কয়টা ইউজার কিভাবে ভিউ করছে, কোথা থেকে ভিউ করছে, কোন ডিভাইস দিয়ে ভিউ করছে, কোন ল্যাঙ্গুয়েজের ট্রাফিক আমাদের সাইটে আসছে, কোন কান্ট্রির ট্রাফিক আসছে, কোন সিটি থেকে আমাদের সাইট ভিজিট করতে আসছে, কোন ব্রাউজার দিয়ে আমাদের ওয়েবসাইটে ভিজিট করা হয়েছে, এবং কোন ধরনের ডিভাইস দিয়ে আমাদের ভিজিট করা ঢুকছে, তাদের স্ক্রিনের রেজুলেশন আমরা তো এত ডাটা যে গুগল আমাদের ফ্রিতে দিচ্ছে এটা আমাদের কপাল, ঠিক আছে? আচ্ছা, এটাকে এটা হচ্ছে অ্যাকুইজিশন সেক্টর। অ্যাকুইজিশন সেক্টরের মধ্যে থেকে আমরা
ওই যে ওই জিনিসগুলো একটু ডিটেলসে দেখতে পারবো, আরো ডিটেলসে দেখতে পারবো। এখান থেকে দেখেন আমরা দেখি টপ চ্যানেলের মধ্যে আমরা দেখি ডিরেক্ট ট্রাফিক আমাদের সাইটে আছে হচ্ছে 73%, আমাদের সাইটে না না সরি আমাদের সাইটে আছে হচ্ছে 6.9%। তারপরে রেফারেল ট্রাফিক আছে 7.7%। তারপরে হচ্ছে অর্গানিক সার্চ থেকে মানে গুগল থেকে সার্চ করে বেশি ট্রাফিক আসে আমাদের সাইটে, আর ডিরেক্ট ট্রাফিক একবার কম আসে। তো এটা খুবই ভালো একটা জিনিস। আমাদের যত অর্গানিক সার্চ আমাদের সাইটে পারবে আমাদের জন্য তত ভালো। তো আপনারা যদি কেউ গুগল অ্যাডসেন্স নিয়ে কখনো কাজ করেন ভবিষ্যতে, আপনারা গুগল অ্যাডসেন্স এর উপরে ওয়েবসাইট বানাবেন, অনেকেই বানাবেন, আমি আশা করি। এবং এটা আমি ফলো করছি যে গুগল অ্যাডসেন্স এর উপরে এখনো মানুষের অনেক ঝোঁক আছে, আমার নাই কিন্তু, ঠিক আছে? আমি গুগল অ্যাডসেন্স কোনো রকমের কোনো কাজ করি না। তো বাট আমি জানি, আমি সবকিছুই জানি মোটামুটি কিভাবে কি করতে হয় না করতে হয়, কারণ আমি অনেকের কাজ করে দিচ্ছি, কিন্তু আমি নিজের জন্য আসলে এই গুগল অ্যাডসেন্স এর কোনো পার্টি আমি বানাইনি, ক্রিয়েট করিনি। তো চাইলেই করতে পারতাম, but আমি করিনি। তো যাই হোক, এই অর্গানিক সার্চের এই ট্রাফিকটা গুগল অ্যাডসেন্স এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনার এই সাইটে অর্গানিক ট্রাফিকটা কম থাকতো, যদি এই ডিরেক্ট ইউজারের মতো যদি আপনার এই অর্গানিক ট্রাফিক থাকতো, আর এই বাকি পাই চার্টের যে এইটুকু অপশন যদি আপনার অর্গানিক ট্রাফিক না হয়ে ডিরেক্ট ট্রাফিক হতো, আর এই ছোট যে অংশটুকু এটুকু যদি আপনার অর্গানিক ট্রাফিক হতো, তাহলে এই সাইটটা যেকোনো অ্যাডসেন্স থেকে ভালো কিছু করতে পারতো না। সো অর্গানিক ট্রাফিক খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অর্গানিক ট্রাফিক মানে বুঝতেছেন, কোনো কিওয়ার্ড ধরে গুগলে সার্চ করে যদি সাইটে ভিজিটর আছে সেটাকে অর্গানিক ট্রাফিক বলা হয়। আর ডিরেক্ট ট্রাফিক মানে হচ্ছে সরাসরি ওয়েবসাইটের ইউআরএল লিখে যদি কেউ সাইটের মধ্যে ঢুকে যায়, সেটাকে ডিরেক্ট ট্রাফিক বলা হচ্ছে। আর এটা অ্যাকুইজিশনের মধ্যে অর্গানিক সার্চ থেকে কতগুলো ট্রাফিক আসে, ডিরেক্ট ট্রাফিক থেকে কতগুলো ট্রাফিক আসে, এখানে আমরা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি, বাট কয়জন ভিজিটর আমাদের সাইটে আসে আমরা ভিজিটরের সংখ্যা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে? তো দ্যাটস এ গ্রেট ওয়ে। তারপর আমরা এখানে অল ট্রাফিকে যদি ক্লিক করি তাহলে সমস্ত ট্রাফিক দেখতে পাবো, সমস্ত ট্রাফিকের চ্যানেল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে এগুলো সমস্ত ট্রাফিক অর্গানিক সার্চ থেকে কতগুলো আসে, কিভাবে কি আসতেছে না আসতেছে, যে ট্রাফিক গুলো আমাদের সাইটে আসতেছে তারা আমাদের সাইটে কেমন বাউন্স রেট বাড়াচ্ছে আমাদের সাইটের মধ্যে, মানে আমাদের সাইটের মধ্যে স্টে করতেছে কতক্ষণ, আমাদের সাইটের মধ্যে সে 1.17 সেকেন্ড অ্যাভারেজে স্টে করে। তো আহ, এটা আরেকটু বাড়তে হবে, মানে খুবই কম সময় সাইটের মধ্যে থাকে আর কি। তারপরে এটা হচ্ছে সোর্স, কোথা থেকে আসতেছে, কোন সোর্স থেকে আসতেছে, আমরা একটু সোর্স গুলো দেখি। সোর্স গুলো হচ্ছে ডাক ডাক গো। ডাক ডাক গো নামের সার্চ ইঞ্জিন থেকে সবচেয়ে বেশি আমাদের এখানে ভিতরে আসে। বিং থেকেও কিছু ট্রাফিক পাই আমরা এই সাইটে, ইয়াহু থেকেও কিছু ট্রাফিক পাই, আর গুগল থেকে ট্রাফিক আসে কম। আমি যখন আপনাদেরকে এসইও শিখাই, মানে শুরুর দিকে আমি আপনাদের বলছি না, কোন ব্যাচে বলছি আমার মনে নাই, আমি বলছিলাম যে আজ থেকে 5 বছর পরে বা 10 বছর পরে যদি গুগলের কোনো বড় কম্পিটিটর তৈরি হয়, সেই কম্পিটিটর হবে ডাকডাকগো। ডাকডাকগো হচ্ছে ডিপ ওয়েব বা ডার্ক ওয়েবের সার্চ ইঞ্জিন। হ্যাঁ, তো এই যে এখানে দেখেন আমি যে টর ব্রাউজারটা ইউজ করি, এই যে আমি পার্সোনালি আমার যে টর ব্রাউজারটা ব্যবহার করি এখানে, এই টর ব্রাউজারের সার্চ ইঞ্জিন কিন্তু ডাকডাকগো, বুঝতে পারছেন? তো এটা মূলত হ্যাকাররা ব্যবহার করে, আর হ্যাকাররা ছাড়া ডাকডাকগো সাধারণ মানুষ কম ব্যবহার করে। তারপরেও জনপ্রিয় হয়ে গেছে। আগে ব্যবহার করতো, বাট এখন দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ বলেন, হ্যাকার বলেন, সবাই বলেন এই ডাকডাকগো, বুঝছেন? তো দেখেন সবচেয়ে বেশি ইউজার আমাদের ডাকডাকগো থাকে। তো আরো অন্যান্য জায়গা থেকে আমাদের আছে। তারপরে এখানে যদি আমরা সোশ্যাল ট্রাফিক গুলো দেখতে চাই যে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে আমাদের সাইটে কেমন ট্রাফিক আসে, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। আমাদের ব্লগার থেকে সবচেয়ে বেশি ট্রাফিক আসে, রেডিট থেকে কিছু কিছু ট্রাফিক আসে কিন্তু খুবই কম, ফেসবুক থেকে আসে একবারে অল্প, কুয়ারা থেকে কিছু ট্রাফিক আসে। এগুলো হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক। সো আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিংও করেন, ফেসবুকে যদি কোনো পোস্ট শেয়ার করেন, ফেসবুকে যদি আপনার সাইটটা শেয়ার দেন, রেডিটে আপনার সাইটটা শেয়ার দেন, কুয়ারাতে আমি কিন্তু আপনাদের অফিসের ক্লাস করানোর সময় কুয়ারাতে আমি আপনাদের কাজ শিখাইছিলাম। আমি এটা শেখানোর সময় আমি বলছিলাম যে দেখেন কুয়ারাতে আমার কাজ করার উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা উদ্দেশ্য হচ্ছে যে কুয়ারাতে লিংক দিলে আমরা আমাদের সাইটের জন্য ব্যাকলিংক পাচ্ছি। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে কুয়ারা থেকে আমাদের সাইটে আমরা প্রচুর পরিমাণে ট্রাফিক পাচ্ছি। এই দুইটা হেল্প আমাদের হচ্ছে, ঠিক আছে? সো এখানে আপনারা সেটার প্র্যাকটিক্যাল প্রমাণ পেয়ে গেলেন যে কুয়ারা থেকে সাইটে ট্রাফিকও আসে, ঠিক আছে? আর ব্লগার থেকেও ট্রাফিক আসে। আমি আপনাদেরকে ব্লগার দিয়ে খুব সুন্দর একটা ওয়েবসাইট বানায় দেখাইছিলাম যে কিভাবে ব্লগার দিয়ে একটা সাইট বানাতে হয়, ব্লগারের মধ্যে কিভাবে
আর্টিকেল দিতে হয়, সেই সাইটগুলোকে আমরা বলছিলাম ওয়েব 2.0 ওয়েবসাইট, আমাদের ভাষায় বলছিলাম, আমাদের এসইওর ভাষায় আমরা বলছিলাম ওয়েব 2.0 ওয়েবসাইট। বাট অন্য মানুষরা কিন্তু এটাকে ওয়েব 2.0 বললে কেউই বুঝবে না, এটাকে জাস্ট ব্লগার বললে এক নামে চিনে ফেলবে সবাই, ব্লগার। তো ব্লগার সাইট থেকেও কিন্তু সাইটের ট্রাফিক আসা সম্ভব। তো আমি যখন এটার জন্য এসইও এর কাজ করি, তখন আমি এই ক্লায়েন্টের জন্য কিছু ব্লগার করছিলাম, কিছু কোয়ারার অ্যান্সার করছিলাম, অনেক কিছু করছিলাম। এখন আপনারা প্রুফ দেখতে চাইলে দেখতে পারেন, আপনারা বলতে পারেন যে হ্যাঁ আসলে আপনি এই সাইটের কাজ করছেন কিনা। আচ্ছা, আমি এই সাইটে যদি কাজ না করতাম তাহলে এই সাইটের অ্যানালাইটিক্স তো আমার ভেরিফাই করা থাকতো না, তাই না? কারণ এটার অ্যানালাইসিস এর অ্যাক্সেস আমি কই পাই, তাই না? এটাই তো সবচেয়ে বড় প্রুফ যে আমি এই সাইটের কাজ করছি। এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট না হলে আমি এইটার ডাটা আমি দেখতেই পারতাম না। So, আপনি চাইলেই তো আরেকজনের ডাটা দেখতে পারবেন না, তাই না? এই সমস্ত ভিতরে ইন্টারনাল ডাটা তো আপনি দেখতে পারবেন না। আপনাকে কি করতে হবে? আপনাকে সেটা ভেরিফাই করতে হবে, তাই না? হ্যাঁ, তারপরেও আমি দেখাই এখানে। এই যে অ্যাপস টু সফট ব্যাকলিংক, এখানে এখনো পর্যন্ত আমি অ্যাপস টু সফটের জন্য সেই সময় আমি যে কাজগুলো করছিলাম, আমার কাজের ডাটাগুলো এখনো আছে। দেখেন, আমি অ্যাপস টু সফটের জন্য ব্লগ কমেন্টিং এর কাজ করছি। আমি সেই সময় হচ্ছে অ্যাপস টু সফটের জন্য কি কি লিঙ্ক করছিলাম, আমি তার জন্য ডিরেক্টরি সাবমিশন করছিলাম কিছু। আমি তার জন্য হচ্ছে ব্লগ কমেন্ট করছিলাম, আমি তার জন্য কিছু প্রোফাইল ব্যাকলিং করছিলাম, এই সমস্ত সাইটের প্রোফাইল ব্যাকলিং করছিলাম। তারপরে হচ্ছে আমি তার জন্য কিছু কোশ্চেন অ্যান্সার করছিলাম কোরা। তো এই কোরা থেকে কিন্তু আজকে আমরা এই যে ট্রাফিক গুলো পাচ্ছি, বুঝতে পারছেন? তো তারপরে আমি তার জন্য কিছু ওয়েব 2.0 লিঙ্ক করছিলাম, এই যে ওয়ার্ডপ্রেস, টামলার, ব্লগ স্পট, এই তিনটা জায়গায় আমি তার জন্য পয়েন্ট লিঙ্ক করছিলাম। আমি তার জন্য টুইটারে কিছু লিঙ্ক করছিলাম, আমি তার জন্য ফেসবুকে কিছু শেয়ার দিছিলাম, আমি তার জন্য আরো কিছু লিঙ্ক করছি। তো এই যে টেক টিউনেও কিছু লিঙ্ক করছিলাম আমি তার জন্য, টিউন আইডিটা, এটা এটা আমার নিজের পার্সোনাল প্রোফাইলের টিউন আইডি আর কি। আমি টেক টিউনের টিউনার, বুঝতে পারছেন? আমি টেক টিউনে আর্টিকেল লিখি হচ্ছে 2014 পরের থেকে আমি আর্টিকেল লিখি। আমার পজিশন খুবই ভালো ছিল টেক টিউনে, কিন্তু আমি ওই যে বাংলা লেখা বের করতে জন্য আমি ছাইড়া দিচ্ছি। আমার আর বাংলা লিখতে ভালো লাগে না, খুবই সময়ের অভাব, যার ফলে আমি এগুলো ছেড়ে দিচ্ছি, বুঝতে পারছেন? তো প্রচুর পরিমাণে ব্যাকলিং কিন্তু আমি এর জন্য করছিলাম, এটা তো আমার একটা শীট দেখতেছে, আমি এর জন্য অনেক অনেক লিঙ্ক করছি। তো সেই সমস্ত লিঙ্ক করার ফলেই হচ্ছে এই সাইটটা আজকে এই পজিশনে আছে, আজকে এই সাইটটা গুগলে র্যাঙ্ক করতেছে টপ পজিশনে, বুঝতে পারছেন? আপনি অ্যাপস টু সফটওয়্যার ডাটাগুলো দিয়ে বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে দেখতে পারবেন আপনি গুগলে, বা এই সাইটটাই ভিজিট করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই সাইটটা সেমরাসে ফেলে দেখবেন যে কতগুলো কিওয়ার্ড দিয়ে এই সাইটটা র্যাঙ্ক করে ইউএসএ তে এবং বাংলাদেশে। আমি লাইভ দেখাবো এখানে আপনাদের, দেখেন f2soft.com। তাহলে আপনাদের মনের মধ্যে একটা জোর আসবে যে হ্যাঁ, আমরা যে কাজটা করতেছি, আমরা অফিসিওর জন্য এই ব্যাকলিং করতেছি, এই ব্যাকলিং গুলো করলে যে আসলেই কাজ হবে সেটার আসলে প্রুফ এটা, বুঝতে পারছেন? তা আমি এটা আপনাদের সেমরাস থেকে দেখাই, সেমরাস থেকে দেখলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট f2soft.com। এখানে দেখেন বিভিন্ন রকমের অ্যান্ড্রয়েডের সফটওয়্যার, বিভিন্ন রকমের মানে ইএস এর সফটওয়্যারটা, এই সফটওয়্যার গুলো এখানে আছে আর কি। এই সাইটটা পুরো আমার হাতে ডিজাইন করে দেওয়া, বুঝতে পারছেন? এই যে এখানে ডাউনলোডের অপশন টপশন যা আছে এভরিথিং সবকিছু আমার হাতে ডিজাইন করা এই পুরো ওয়েবসাইটটা। আমি তখন ওয়ার্ডপ্রেস এর কাজ শিখি নতুন নতুন, বুঝতে পারছেন? তো ওই সময় এত ভালো করতে পারছিলাম না, তারপরেও যেটুকু করছিলাম ওইটুকু দিয়ে আমার ক্লায়েন্ট হয়েছিল, ওইটাই আমার জন্য আসলে বড় স্যাটিসফিকেশন ছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যখন মানে ইয়ের কাজটা, মানে ওয়ার্ডপ্রেস এর কাজ শিখি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন কিভাবে করতে হয়, তো তখন আমি ফার্স্টেই একটা 30,000 টাকার কাজ পাইছিলাম, বুঝছেন? একটা হচ্ছে ইয়ের কি বলে, গার্মেন্টস ইন্ডাস্ট্রির একটা ওয়েবসাইট বানাই দিতে হবে। তো ওইটা বানাই দিয়ে আমি 30,000 টাকা পাচ্ছিলাম একটা সাইট, 7 দিনে বানাই দিয়েছিলাম সাইট। তারপরে এটা ছিল আমার দ্বিতীয় প্রজেক্ট। সবকিছুই শেয়ার করতেছি আপনাদের সাথে, কারণ হচ্ছে যে আপনাদের আহ ইয়েটা বাড়ানোর জন্য, আসলে কনফিডেন্সটা বাড়ানোর জন্য, ঠিক আছে? আর মজার ব্যাপার হচ্ছে যে আমাকে কেউই ওয়ার্ডপ্রেস এর কাজ শিখায় নাই, মানে একটা সিঙ্গেল পার্সনের কাছ থেকে আমি ওয়ার্ডপ্রেস এর কাজ শিখতে পারিনি, সবকিছু আমার নিজে নিজে করতে হয়েছে। তো আমরা অ্যাস্ট্রোসফট এর ওভারভিউটা একটু সেমরাস থেকে দেখি। এটা একটু লোড নিই, হ্যাঁ? প্রথমে আমাদের ইউএসএ তে লোড নিচ্ছে।
সাইটে অর্গানিক ট্রাফিক। দেখেন ইউএসএ তে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা 4000 কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে। তো আর কি বলবো বলেন? আর কিছু বলার আছে? তাহলে আমি এই সাইটের জন্য কি পরিমাণে কাজ করছি, আর কি পরিমাণে এফোর্ট দিছি, চিন্তা করা যায়। এই কিওয়ার্ডের সার্চ ভলিউম, এই যে এটা একটা সফটওয়্যারের নাম, এটার সার্চ ভলিউম হচ্ছে 5400 পার মান্থ। সেই কিওয়ার্ড দিয়ে সে গুগল ফার্স্ট পেজে র্যাঙ্ক করে 8 নম্বরে। তো এরকম যদি 4000 কিওয়ার্ড দিয়ে সে র্যাঙ্ক করে, তার সাইটটার পিছনে ফিরে তাকাইতে হবে না। আর এই সাইট বাংলাদেশ টার্গেট করে করাই না। এর বাংলাদেশে দেখেন এটা কোনো কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে না মনে হয়, খুব অল্প কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে। এটা টোটালি ইউএসএ তে টার্গেট করে কাজ করছে আর, বুঝছেন? বাংলাদেশে মনে হয় না এটা দিয়ে লিঙ্ক আছে, অল্প স্বল্প থাকতে পারে। মাত্র 61টা কিওয়ার্ড দিয়ে বাংলাদেশে র্যাঙ্ক করে এই সাইটটা, ফার্স্ট পেজ সেকেন্ড পেজ মিলায় র্যাঙ্ক করে আর কি। তো বাংলাদেশে আমার র্যাঙ্ক দরকার নেই, আমার দরকার হচ্ছে ইউএসএ, মূল ট্রাফিক হচ্ছে আমার ইউএসএ, বুঝছেন? মূল টার্গেটের জায়গা। আর এই সাইটের জন্য আমি টোটাল 1000 ব্যাকলিঙ্ক করছিলাম সেই সময়, 1K। তো এই সাইটের জন্য আমি যখন টোটাল ব্যাকলিঙ্ক করি, আরো পরে ব্যাকলিঙ্ক করার জন্য বলছিলাম আমি ক্লায়েন্টকে যে আরো ব্যাকলিঙ্ক করেন, করলে হয়তো আপনার সাইটটা একটু ভালো জায়গায় যাবে। তো সে বলল যে না, আমি আর মানে ইয়ে করতে পারতেছি না, তো যা হয়েছে না, থাক। আচ্ছা ঠিক আছে, থাক, আমি আর কিছু বলি নাই তাকে। তো এই হচ্ছে ওভারভিউ। সবকিছুই আপনাদের দেখাই দিলাম আমি। তো আশা করি আপনার গুগল অ্যানালাইটিক্সটা, জাস্ট গুগল অ্যানালিটিক্স দিলেই হবে। নিচে আরো অনেক জিনিস আছে, বিহেভিয়ার আছে। বিহেভিয়ার থেকে আমাদের সাইটের কন্টেন্ট, স্পিড, সাইট সার্চে কেমন ভিউ হচ্ছে, কনভার্সন কেমন হয় আমাদের সাইটে, অনেক কিছু এখানে দেখতে পারবেন আপনারা, ঠিক আছে? তো এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সোশ্যাল ট্রাফিক, কোন সোশ্যাল মিডিয়া থেকে কতগুলো ইউজার, কতগুলো ভিজিটর আপনার সাইটের মধ্যে ঢুকতেছে, টোটালি দেখতে পারবেন। তো আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি চাইলে চাইলে এই গুগল অ্যানালিটিক্স এর এই ডাটাটা পুরো আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে যেতে পারেন। কিভাবে নিতে পারেন জানেন? আমি দেখাই দিই। এটা কিন্তু একটা অ্যাডভান্স ফিচার আমি আপনাদের দেখাচ্ছি। আমার আমার নিজের যে পার্সোনাল ওয়েবসাইট creativemila.com, আমার এই পার্সোনাল ওয়েবসাইটের মধ্যে আমি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করে রাখছি। আমি একটা আপনাদেরকে দেখাই। তো এই প্লাগইনের নাম হচ্ছে গুগল সাইট। এটা ওয়ার্ডপ্রেস এর প্লাগইন। এখান থেকে যদি আমি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবো যে এখানে আমার সাইটে কেমন ট্রাফিক আসতেছে। মজার না? আমার সার্চ কনসোলে যেতে হলো না, আমার অ্যানালাইসিস ঢুকতে হলো না। আমি জাস্ট এই প্লাগইনটা আমার অ্যানালাইটিক্স এর সাথে আমি জুড়ে দিচ্ছি আর কি। দেখেন আমার সাইটে ডিরেক্ট ট্রাফিক আছে হচ্ছে 49%। তার মানে মানুষ সরাসরি আমার ইউআরএল লিখে ঢুকতে বেশি। আমার সাইটে 42% ট্রাফিক হচ্ছে অর্গানিক, গুগল থেকে আসে। আর রেফারেলের মাধ্যমে খুবই কম আসে। তো 50-50, ঠিক আছে? তো সমস্যা নাই আর কি, ট্রাফিক আসার পেছনে কারণ হচ্ছে যে আমার সাইটের নাম অনেকে হয়ে গেছে, তো এই জন্য মানুষ আমার সাইটটাতে ঢুকে আর কি, বুঝছেন? তা আমার সাইটে ইমপ্রেশন হচ্ছে টোটাল 6.2K। এটা হচ্ছে লাস্ট কয়েকদিনের ইমপ্রেশন, কিন্তু টোটাল ইমপ্রেশন না। টোটাল ক্লিক হচ্ছে 177টা, ক্লিক বাড়ছে, ইউনিক ভিজিটরও বাড়ছে আমার সাইট, 52টা বাড়ছে। পপুলারিটি, কোন কিওয়ার্ড দিয়ে আমার সাইটে কতগুলো ক্লিক করে, এসও এক্সপার্ট ইন বাংলাদেশ দিয়ে 35টা ক্লিক করছে, 896টা ইমপ্রেশন হয়েছে। ক্রিয়েটিভ নিলয় দিয়ে সব ভালো ভালোই ক্লিক করছে, ক্রিয়েটিভ নিলয় লিখেও মানুষ সার্চ করে গুগলে, বুঝছেন? আর বেস্ট এসও এক্সপার্ট ইন বাংলাদেশ, এটা দিয়ে 13 জন আমার ক্লিক করছে, আমার সাইট দেখছি 178। আর দেখুন, এই এই যে এটা লোকাল এক্সপার্ট ইন বাংলাদেশ, সেটা দিয়ে click করছে কম, বাট দিচ্ছে অনেক বেশি, 38 জন আমার সাইট দেখছে, ঠিক আছে? সাইটের কন্টেন্ট হচ্ছে এইগুলো, এই যে এই কন্টেন্ট গুলোতে সবচেয়ে বেশি ভিউ হয়, এই কন্টেন্ট গুলোতে আমার সবচেয়ে বেশি ভিউ হয়। তো এটা এই যে যে দেখতেছেন, এবং কেমন সময় আমার সাইটের মধ্যে ভিজিটর থাকে সেটা দেখতে পাচ্ছি। এই যে ডাটাটা দেখতে পাচ্ছেন, এই ডাটাটা হচ্ছে গুগলের হচ্ছে একটা প্লাগইন, এটার নাম হচ্ছে গুগল সাইট কিট বা জি সাইট কিট। তো এটা আপনারা জাস্ট এই প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইন এর মাধ্যমে এটা অ্যাড করে নিতে পারবেন সাইটের মধ্যে। নিলে আপনার সাইটের অ্যানালাইটিক্স এর যে ডাটার পাই চার্টটা এবং আপনার গুগল সার্চ কনসোলের যে ডাটা, এটা পুরো এখানে চলে আসবে। তাহলে
আপনার মাথার মধ্যে থাকবে এটা যে আপনার সাইটে ভিজিটর কেমন আসতেছে, ট্রাফিক কেমন আসতেছে। এটা মাথার মধ্যে থাকা খুবই জরুরি। বিলিভ করেন, খুবই জরুরি। আমি বুঝতে পারতেছি লাইভ যে আমার কোন কিওয়ার্ড দিয়ে কেমন ট্রাফিক সাইটে ঢুকতেছে। সো আমার আন্দাজ হয়ে যাচ্ছে যে আমার আসলে কেমন সেল আসতে পারে বা আমার কেমন প্রফিট আসতে পারে এখান থেকে। ঠিক আছে? বা আমি এখান থেকে আমার পপুলার কন্টেন্ট গুলো বুঝতে পারতেছি যে কোন কন্টেন্ট গুলো পপুলার। সবচেয়ে বেশি পপুলার আমার হোম পেজটা, দ্বিতীয়টা হচ্ছে আমার অ্যাবাউট পেজটা সবচেয়ে বেশি পপুলার। এই দুইটা সবচেয়ে বেশি ঢুকে মানুষ। ঠিক আছে? তো এটাও আমি বুঝতে পারলাম। তো এগুলো দিয়ে যে কি কাজ আছে পরে বুঝবেন। ঠিক আছে? এইখানে দেখেন আমার এখানে একটা ফর্ম অ্যাড করা আছে। এই ফর্মে কিন্তু মানুষ প্রাইসিং কোটেশনের জন্য আমাকে কিন্তু নক করে। তো আমার সাইটটা টোটালি নতুন, যার কারণে মাত্র আমি একজনের নক ফর্মের মাধ্যমে পাইছি, বাকিগুলো আমি কল পাইছি Google থেকে। ঠিক আছে? এই যে এনার নাম হচ্ছে খোরশেদ আন্ডিয়াল না কি জানি নাম, যাই হোক এনার ফোন নাম্বার এখানে দিছে। আহ দিয়ে ইনি আমার কাছ থেকে এসইওর প্রাইসিং কোটেশন চাইছিল, তো আমি এনাকে দিছি। আরো বাকি কয়েকজন আমাকে নক করছিল, আমাকে কল করছিল ডিরেক্ট। ঠিক আছে? আমি গুগল থেকে কল পাচ্ছি আমার সাইট থেকে। তো আমার সাইটটা র্যাঙ্ক করার সুবিধা হচ্ছে এটাই। দ্বিতীয়ত আমি তো আপনাদেরকে আমার গ্রুপ বাই এসইওর যে সাইটটা আছে সেটা দেখালাম। আমার গ্রুপ বাই এসইও সাইটও কিন্তু গুগলে টপে র্যাঙ্ক করে এবং অসংখ্য কিওয়ার্ড দিয়ে আমার সাইট গুগলে র্যাঙ্ক করে। প্রায় 600-র উপরে কিওয়ার্ড দিয়ে আমি গুগলে দিছি এই সাইটে। তো এই সাইটের মধ্যে থেকে দেখেন, যদি আমি ফর্মটা আপনাদেরকে দেখাই, আমি আসলে কাউকে দেখাই না, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার পপুলার যে ফর্ম আছে, এখান থেকে আমি 25 জনের ফ্রি কোটেশন রিকোয়েস্ট পাইছি। আমি 25 জনের কাছে আমার প্যাকেজ সেল করছি। দেখেন কেউ আমার কাছে প্রো প্যাকেজ কিনতে চাইছে, কেউ আমার কাছে বেসিক প্যাকেজ কিনতে চাইছে, যে ফোন নাম্বার। তো আমি জাস্ট কল দিতাম, কল দিয়ে বলতাম যে ভাই আপনি এটা কিনতে চাইছেন, তো আপনি এটা নিবেন কিনা। বলছে, হ্যাঁ ভাই আমি নিবো। কয় টাকা লাগবে? এত টাকা লাগবে। সাথে সাথে টাকা পাঠিয়ে দিচ্ছে, আমার সেল হয়ে গেছে। বিলিভ করেন আমার ফেসবুকে পোস্ট করা লাগে নাই, কিছু করার এই যে অলরেডি একজন করে রাখছে। আমি এটা কয় তারিখে করছে? 23 তারিখে আমার ফর্মটা পূরণ করছে। আমি যদি এখন একে কল দিই, 100-এ 100 শিওর থাকে যে আমার এটা সেল হবে। কিন্তু আমি বিজনেসটা এখন বন্ধ রাখছি কিছুদিনের জন্য, কারণ আমি খুবই প্রেসারে আছি। যার কারণে আমি আমার এই গ্রুপ এসে টুলসের বিজনেসটা আমি কিছুদিনের জন্য বন্ধ রাখছি। কারণ ওই কাস্টমারদেরকে সাপোর্ট দিতে হয়। তো ওই সাপোর্ট দেওয়ার আসলে টাইমটা আমার হাতে এই মুহূর্তে নাই আর কি। তো যার কারণে আমি বিজনেসটা বন্ধ রাখছি পুরো, একবারে পুরো স্টপ করে রাখছি। তো এটা আমি আসলে এখন সেল করতে পারতেছি না। তারপরে তারপরে আমি রাখলাম, ভবিষ্যতে একে আমি কল করব। দেখেন আমার কন্ট্যাক্ট সেকশনে যাই, এটা আমার কন্ট্যাক্টের ফর্ম। দুইটা ফর্ম আছে, একটা ফ্রি কোডের ফর্ম আমার সাইটের মধ্যে বসানো, একটা কন্ট্যাক্টের ফর্ম বসানো। কন্ট্যাক্টের ফর্মে দেখুন আমার এখানে মানুষ নক করে। এই যে বলছে ইন ভিডিও অ্যাপ আছে আপনাদের কাছে? আরেকজন লিখছে, হ্যালো আই এম ইন্টারেস্ট ইউর গ্রুপ বাই এসইও টুলস, ক্যান ইউ প্লিজ সেন্ড মি দ্য লিস্ট অফ টুল ইউ অফার, মোস্ট ইম্পর্টেন্টলি ডু ইউ অফার ইনভাইট এলিমেন্ট। আমি চাইলে একে যদি নক করি, আমি ডেফিনেটলি এর কাছে সেল করতে পারবো। এই সফটওয়্যারটা আমার কাছে আছে, আমি একে নক দিলে আমার এটা সেল হয়ে যাবে। তারপরে দেখেন আই ওয়ান্ট টু বাই এ প্যাকেজ বাট ইউর পার্সেস অপশন ইজ নট ওয়ার্কিং। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি এখানে বিকাশ রকেট আজকেই লাগাই ফেলবো। আমার এটার সাথে আমি বিকাশ এবং রকেট সিস্টেমটা করে দিব, তাহলে মানুষ আমার এখান থেকে ডিরেক্ট পারচেজ করতে পারবে। ঠিক আছে? তো এটা হচ্ছে মোস্তাফিজ শামীম। আমি একে যদি নক করি তাহলে এটা কিন্তু আমার 100% সেল হবে। তাহলে বুঝতে পারছেন যে একটা সাইট গুগলে র্যাঙ্ক করানোর কতটা গুরুত্ব। সেল নিয়ে কোনো টেনশনই নাই। সেল হবে না কেন? হবে। আমার এখানে মানুষ কিন্তু ওই যে ওয়ার্ডপ্রেসের, আমি ওয়ার্ডপ্রেসের ফর্মটা দেখালাম। আমার কাছে এখানে মানুষ ওয়ার্ডপ্রেসের ইয়েগুলো চাইতো। এই যে এখান থেকে মাত্র 4টা এন্টিটি দেখতেছেন, বাট আমি এগুলো ডিলিট করে দিই। এখানে একটা আসে ফেলে আমি যেগুলা মানে সেল হয়ে যায় আমি এগুলো পরবর্তীতে ডিলিট করে রিফ্রেশ করে দিই। এগুলো আপনি দেখতেছেন লাস্ট 1 মাসের ডাটা। এখানে অনেকেই নিক করে। আই নিড থিম ফর হিস্টিয়া পো। আচ্ছা। অনেকেই বলে যে আমার এই থিম লাগবে, আমার এই প্লাগইন লাগবে। How do I buy? Thanks question happens. New update is available. অনেকেই আমাকে এখানে নক করে এই জিনিসগুলো কেনার জন্য। তো দরকারিটাই আমার কাস্টমারের পিছনে দৌড়ানো। বুঝতে পারছেন? আমি দৌড়াবো কেন? আমার 2টা ওয়েবসাইট আছে, 2টা ওয়েবসাইট গুগলে ফেলাই দিছি। আরো 5-6টা ওয়েবসাইট আমি বানাচ্ছি। খুব রিসেন্ট আমি বানাচ্ছি এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির উপরে আমি ওয়েবসাইট বানাবো। তো সেগুলো জাস্ট গুগলে র্যাঙ্ক করে আমি রেখে দেবো। রেখে দিয়ে আমি পায়ের উপরে পা তুলে দিয়ে বসে থাকবো। বিলিভ করেন, আমার আর চিন্তাই করতে হবে না। আমি এমন একটা সময় আসবে যখন আমি মানুষের কাজ করেই বন্ধ করে দেবো। এখন যদি একটা ক্লায়েন্টের কাজ করতেছি, আমি আর ক্লায়েন্টের কাজ করবোই না ভবিষ্যতে।
আমি আমার 5টা সাইট গুগলে র্যাঙ্ক করায় দিয়ে দেবো। আমার 5টা সাইট থেকে যে প্রফিট আসবে ওই প্রফিট আমার মনে করেন যে দিন পার হয়ে যাবে। ঠিক আছে? তো আমিও এটাই চাই যে আপনারা আমার স্টুডেন্ট হিসেবে আপনারা এমন কিছু করেন, এমন এমন ওয়েবসাইট বানান যে সাইট গুলো গুগলে উঠানোর পরে আর কেউ বিট করতে পারবে না। আর কেউ বিট করতে পারবে না সেই সাইট। এই যে এটা যে সাইটটা দেখতেছেন এটাকে কেউ নামাতে পারবে? অসম্ভব। এর জন্য যে কাজ করে দিছি এটাকে গুগল থেকে নামাইতে গেলে এর চেয়ে বেশি কাজ করে তারপরে আসতে হবে এবং এর চেয়ে বেশি সময় পার করে তারপরে আসতে হবে। এ 4,000 কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে যাচ্ছে। তাহলে এই ক্লায়েন্টের বিলিভ করেন এই সাইট থেকে যে পরিমাণে টাকা তার আয় হয় ওর আর কিছু লাগবে না। এরকম যদি 5টা সাইট আমি বানায় রেখে গুগলে ফালাই দিই আমার কিসের টেনশন? তো আমিও চাই যে আপনারাও ঠিক সেম কাজ করেন। আপনারা এমন এমন প্রপার্টি বানান, এমন এমন জিনিস তৈরি করেন যে জিনিসগুলো আপনাদের গুগলে উঠাই দিয়ে রাখবেন। রাখার পরে আপনার আর কোনো কাজই থাকবে না। সেখান থেকে যে বেনিফিট আসবে ওটা দিয়ে আপনার মনে করেন যে হয়ে যাবে সবকিছু। দরকার নেই ফ্রিল্যান্সিং মেইন পার্ট হিসেবে নেওয়া। এটাকে সাইড পেশা হিসেবে নেন। সারাদিন কাজ শেষে সন্ধ্যার পর থেকে রাত্রে সময় দেন 3টা থেকে 4টা, 2টা 3টা পর্যন্ত। এইটুকু টাইম কাজ করলেও এনাফ। বিলিভ করেন আমি দেখি তো অনেকে আছে যারা সংগ্রাম করে কাজ করে। আমি একসময় সংগ্রাম করে কাজ করছি। আমি যখন ভার্সিটিতে ছিলাম ইঞ্জিনিয়ারিং করি তখন আমার সারাদিন ভার্সিটিতে ক্লাস হতো সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আমি কোনো কাজ করতে পারতাম না। সন্ধ্যার দিকে এসে আমি 6টা থেকে 7টা 1 ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে আমি পড়তে বসতাম। আমি 10টা পর্যন্ত আমার পড়াশোনা করে আমি আমার ভার্সিটির যা যা সারাদিন পড়া ছিল আমি শেষ করে দিয়ে আমি 10টা থেকে কাজে বসতাম আর পরে রাত 2টা 3টা 4টা পর্যন্ত আমি কাজ করছি। আবার সকালবেলা 8টা 9টার মধ্যে ভার্সিটি পৌঁছে যেতাম। এইভাবে আমি লাইফে মানে আগাইতে আগাইতে এত দূর আসছি। হয়তো আমি আরো আগেই মানে অনেক সাকসেস দেখতাম, কিন্তু এই যে এই কারণে যে আমার সময়ের অভাব ছিল যার কারণে হয়তো আমার এত দেরি লেগে গেছে এই পর্যায়ে আসতে আর কি। তো আপনারা অনেকেই এখানে আছেন যারা অনেক ফ্রি, যাদের হাতে অনেক সময় আছে, অঢেল সময়, খাইয়া বসে কোনো কাজ নাই। আহ, যারা হচ্ছে মানে ফ্যামিলির সাথে থাকে তাদের কথা আলাদা। যাদের ফ্যামিলি আছে তাদের তো সময় বের করা কঠিন। বাট যাদের হাতে সময় আছে তারা লিস্ট কাজে লাগান। নতুন কিছু চিন্তা করেন, ইউনিক কিছু চিন্তা করেন, ভালো ভালো কিছু অ্যাফিলিয়েট মানে সাইট বানান। এই যে দেখেন আমি যদি অ্যামাজনে যাই, এই অ্যামাজনের উপরে বেস করে এখন বর্তমানে ওয়ার্ল্ডের মধ্যে প্রায় 30 থেকে 40% ফ্রিল্যান্সার বাইসে আছে। দেখেন অ্যামাজনের যে ক্যাটাগরি গুলো, দেখাই অ্যামাজনের ক্যাটাগরি গুলো। এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা নিশ, এগুলো হচ্ছে প্রত্যেকটা নিশ। তো এগুলোকে ব্রড নিশ বলা হয়। বুঝতে পারছেন? এগুলো এক একটা ব্রড নিশ। এই ব্রড নিশ গুলোর আন্ডারে আমরা যদি এখানে দেখি সাব ক্যাটাগরি গুলোর যে এইগুলোর আন্ডারে যে সমস্ত সাব ক্যাটাগরি ছিল এগুলো হচ্ছে সাব নিশ। তো ব্রড নিশ হচ্ছে এটা, এই যে অটোমেটিভ এটা হচ্ছে ব্রড নিশ। আর এটার আন্ডারে যেগুলো আছে এগুলো হচ্ছে সাব নিশ। তো এই আপনার যদি একটা সাইট বানান, যে সাইটটা ধরেন যে আমি উদাহরণ দিই যে সে ধরেন গার্লস ফ্যাশন, ওকে, গার্লস ফ্যাশনের উপরে আপনি একটা ওয়েবসাইট বানাবেন। তাহলে সেই সাইটের মধ্যে আপনি যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন সেগুলো হবে হচ্ছে ক্লোথিং, শুজ, জুয়েলারি, ওয়াচেস, অ্যাক্সেসরিজ, স্কুল ইউনিফর্ম, ওমেন ফ্যাশন, মেন্স ফ্যাশন, বয়েজ ফ্যাশন, এই কয়েকটা জিনিস নিয়ে আপনি আপনার সাইটের মধ্যে আলোচনা করবেন। এবং এই সমস্ত ক্যাটাগরির উপরে যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলোর রিভিউ আপনি আপনার সাইটের মধ্যে লিখবেন। সেই রিভিউ কন্টেন্টটা যদি গুগলে র্যাঙ্ক করে টপ পেজে, ফার্স্ট পেজে, তাহলে আপনার আর কোনো কাজ নেই। সেই কন্টেন্টের দ্বারা ভিজিটর ক্লিক করে এখানে ডিরেক্ট অ্যামাজনে এসে এই ধরনের প্রোডাক্ট গুলো কিনবে। যখনই কিনবে তখনই আপনি অ্যামাজন থেকে একটা বড় মাপের কমিশন পেয়ে যাবেন। বুঝা গেছে ব্যাপারটা? এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। সো আপনি যদি এইরকম কিছু ওয়েবসাইট ক্রিয়েট করেন এই সমস্ত টপিকের উপরে, এই সমস্ত সাবজেক্টের উপরে, যদি কিছু ওয়েবসাইট আপনি ক্রিয়েট করেন যে সাইটের মধ্যে আছে ধরেন 30,000, 40,000 বা 50,000 ওয়ার্ডের কন্টেন্ট আছে, যে কন্টেন্ট গুলো রিভিউ কন্টেন্ট, এই কন্টেন্ট গুলো আপনি নিজে যেহেতু এসইও জানেন, সো আপনি এসইওটা করে যদি কন্টেন্টটা গুগলে উঠায় রাখেন, গুগলে যদি সাইটটা
র্যাঙ্ক করাতে পারেন, তাহলে বিলিভ করেন ভবিষ্যতে যতদিন পর্যন্ত এই অ্যামাজন আছে আপনার আর্নিং নিয়ে কোনো রকমের কোনো চিন্তা নাই। ঠিক আছে? তো আমি গুগলে র্যাঙ্ক করানোর পরে ভিজিটর সেখানে ক্লিক করবে, ক্লিক করে ভিজিটর ওই প্রোডাক্টটা কেনার জন্য যখন পারচেস লিঙ্কে ক্লিক করবে তখন সে অ্যামাজনে চলে আসবে। আমি আপনাদের একটা উদাহরণ দেখাই, হচ্ছে Pick.tools। এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, আমি তার সাইটের এসইও কাজ করে দিছি, আমি তার সাইটের জন্য অফ পেজ এসইও কাজ করতাম। তো সাইটটা একটা অ্যাফিলিয়েট সাইট ছিল। তো এরা এই মিটার ছ নিয়ে কাজ করে, এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে যে গাছ কাটার যে মেশিন না ওইটা আর কি। তো এই ছটা ওরা অ্যামাজন থেকে সেল করে, বুঝছেন? তো আমি প্রোডাক্টের উপরে ক্লিক করলাম। তো এই যে দেখেন এটা একটা কন্টেন্ট, এই কন্টেন্টটা যখন একজন ভিজিটর পড়বে, পড়ার পরে কন্টেন্টের মধ্যে দেখেন লিঙ্ক দেওয়া আছে বাই অন অ্যামাজন। এই প্রোডাক্টটার রিভিউটা পড়ে যখন একজন ভিজিটরের ভালো লাগবে যে ঠিক আছে তাহলে মনে হয় এই প্রোডাক্টটা কিনলেই ভালো হবে, তখন সে বাই অন অ্যামাজন ক্লিক করে গিয়ে অ্যামাজন থেকে প্রোডাক্টটা কিনে নেবে। যখন অ্যামাজন থেকে প্রোডাক্টটা কিনবে তখন এই পিক দ্য টুলস এর সাইটের মালিক এই প্রোডাক্টের যে দাম সেই দামের পার্সেন্টেজ পেয়ে যাবে, কারণ ভিজিটর তার সাইট থেকে অ্যামাজনে গেছে। রেফারেল হচ্ছে এই পিক দ্য টুলস। সো যে রেফারেল সে প্রোডাক্টের দামে কমিশনটা পাবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের সেই অ্যাফিলিয়েট মার্কেটিং এর ধারণা, যে আমাদের বিভিন্ন রকমের নিশ বা বিভিন্ন ধরনের ক্যাটাগরি আমাদেরকে সিলেক্ট করতে হবে, সেই ক্যাটাগরির উপরে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড এইখানে দেখেন কিওয়ার্ড ট্যাগে বসানো আছে, কিওয়ার্ড যে বেস্ট স ফর কাটিং ক্রিসমাস ট্রি, এটা কিন্তু সরাসরি একটা কিওয়ার্ড, এটা লিখে কিন্তু মানুষ সার্চ করে বলে। সো এই ধরনের কিওয়ার্ড গুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করার পরে সেই কিওয়ার্ডটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে? সেই কিওয়ার্ডের উপরে আমাদের এরকম লম্বা একটা কন্টেন্ট, কন্টেন্ট গুলো রিভিউ কন্টেন্ট, এবং কন্টেন্টের মধ্যে প্রস কনস থাকবে, মানে সুবিধা অসুবিধা বলা থাকবে এবং আরো অনেক কথা লেখা থাকবে, এটার ফিচার গুলো সবকিছু। তো একজন ভিজিটর যখন এই সাইটের মধ্যে এই কিওয়ার্ড ধরে সার্চ করে আসবে, আসার পরে সে এই পুরো জিনিসটা পড়বে, পড়ার পরে সেখান থেকে ক্লিক করে সে আমাদের যদি এই প্রোডাক্টটা কিনে তাহলে আমাদের এখানে পার্সেন্টেজ চলে আসবে। তো এখন চিন্তা করেন যে এরকম যদি একটা সাইট আপনার থাকে, যে সাইটে মনে করেন যে 1 লাখের উপরে আর্টিকেল আছে, তো এই 1 লাখের উপরে আর্টিকেল যুক্ত একটা সাইট থেকে আপনি যদি সে 50টা বা 100টা প্রোডাক্টের লিঙ্ক জুড়ে দিতে পারেন, 100টা প্রোডাক্টের উপরে আপনি যদি এই কন্টেন্ট দিতে পারেন, সেখান থেকে আপনার পার ডে যদি 2টা করে সেল হয় বা 10টা করে 5টা করে সেল হয় আপনার সাইট পার ডে, তাহলে কিন্তু আপনার দেখবেন যে মাসে মিনিমাম 500 থেকে $1000 আয় হবে। ঠিক আছে? তো যারা অ্যামাজন অ্যাফিলিয়েট করে তারা কিন্তু এই নলেজ নিয়েই করে, এবং তারা মূলত দুর্বল হচ্ছে এসইও তে। যারা অ্যামাজন অ্যাফিলিয়েট করে তারা সবচেয়ে বেশি দুর্বল হচ্ছে এসইও তে। ঠিক আছে? কারণ তাদের এসইও নলেজটা খুবই কম হয়। হয়তো অন্যান্য দিকে নলেজ থাকে কিন্তু এসইও নলেজটা অনেকেরই কম থাকে। তো যার কারণে ওরা অনেকেই ভালো করতে পারে না। বাট যাদের এসইও নলেজটা ভালো থাকে তারা কিন্তু এই অ্যামাজন অ্যাফিলিয়েটে গিয়ে খুবই ভালো করে। তারা এই অ্যামাজনের যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করে এগুলো খুবই ভালো করে, কারণ তাদের সব আইডিয়া আছে, তাদের কিওয়ার্ড রিসার্চ করার আইডিয়া আছে, তাদের প্রোডাক্ট রিসার্চ করার আইডিয়া আছে, তারা টপিক রিসার্চ করতে পারে, তারা প্রোডাক্টের উপরে কন্টেন্ট অপটিমাইজ করতে পারে, সেই কন্টেন্ট গুলো তারা মার্কেটিং করতে পারে, সেই কন্টেন্ট গুলো তারা গুগলে র্যাঙ্ক করাতে পারে। সো অল ইন ওয়ান সলিউশন ইন এসইও। সো তারা কিন্তু এই জিনিসগুলো সহজে করতে পারবে। যেমন আমাকে অনেকেই বলে যে আমি কেন অ্যামাজন নিয়ে কাজ করি না। তো অ্যামাজন নিয়ে আসলে আমি কাজ করি না, কারণ অনেক আছে, আমি বলবো কারণগুলো পরবর্তীতে, আমি এই মুহূর্তে বলতে পারতেছি না আপনাদের সামনে। শুধু এটুকু জেনে রাখেন যে আমার একজন রাইটারের সাথে চুক্তি আছে, যে রাইটারটা আমাকে এই কন্টেন্ট গুলো লিখে দিবে আর কি, বুঝতে পারছেন? তো এই জন্যই আসলে আমি একটু ইয়ে করে আছি, একটু ওয়েট করতেছি যে একটু সময় করে আমরা জিনিসগুলো আবার নতুন করে করবো আর কি। ঠিক আছে? অ্যামাজন অ্যাফিলিয়েট আমি করতাম একটা টিমের সাথে করতাম, আমি নিজে পার্সোনাল সাইট সে সময় করিনি আর কি। তো একটা টিমের সাথে আমি করতাম কাজ, বুঝছেন? তো এখন চাচ্ছি যে আহ এই অ্যামাজনের দিকে নিজেই ঝোঁকার জন্য আর কি। তো দেখা যাক, সামনে একটা ভালো প্ল্যান আছে অ্যামাজন নিয়ে। নতুন করে আবার এটার মধ্যে আবার আসবো আমি ইনশাল্লাহ, আসলে তারপরে আমি সবকিছু এটা ক্লিয়ার করে ফেলবো।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন গুগল অ্যানালাইটিক্স নিয়ে আজকে মেলা কথা বলে ফেলছি, অনেক কথা বলে ফেলছি আমি। তো এখন আর অ্যানালাইটিক্স নিয়ে এত কথা আর বলবো না। আর হচ্ছে এখন আমি চলে যাই আমাদের সেই টপিকের মধ্যে থেকে। তো ইমেজ এসইও সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। ইমেজ এসইওটা হয়তো প্র্যাকটিক্যালি আমার এই মুহূর্তে দেখানো সম্ভব হবে না। তো আমি ইয়ে করি, একটু ধারণা দিয়ে দিই ইমেজ এসইওটা আসলে কেমন হতে পারে, কিভাবে করতে হবে এটা, ঠিক আছে? তো ইমেজ এসইওটা হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটার মধ্যে থেকে আমরা একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে আমরা ইমেজ খুঁজে বের করবো, বুঝতে পারছেন? যেমন ধরেন এখানে যদি আমি সার্চ করি যে বেস্ট ট্রাভেল এজেন্ট যদি সার্চ করি, বেস্ট ট্রাভেল এজেন্ট লিখে যদি আমি সার্চ করি, তাহলে এখানে তো অর্গানিক সার্চ রেজাল্ট দেখতেই পাচ্ছি, পাশাপাশি ইমেজ সেকশনে গেলে আমরা বিভিন্ন রকমের ইমেজও পাবো। তো আপনি কি জানেন যে এই ইমেজ থেকেও সাইটে ভিজিটর যায়? দেখেন প্রত্যেকটা ইমেজের নিচে সাইটের ইউআরএল দেওয়া আছে, তাই না? প্রত্যেকটা ইমেজের নিচে সাইট ইউআরএল। তার মানে একজন ভিজিটর যদি এখানে ক্লিক করে কোন একটা ইমেজের উপরে, তাহলে কিন্তু ডিরেক্ট সে সেই সাইটে চলে যাবে। এই যে, তার মানে কি, যে শুধু ওয়েবসাইটটা এই গুগলের এইখানে র্যাঙ্ক করালেই হবে না, এখানে র্যাঙ্ক করালেই হবে না, আমাদের ইমেজ সেকশনটার দিকেও গুরুত্ব দেওয়া উচিত। কারণ ফাইবারের মধ্যে ইমেজ ইসিওর কাজ আছে। ফাইবারে অনেক ক্লায়েন্ট আপনার কাছ থেকে চাইবে যে তার ইমেজটা এরকম সার্চ করে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর টপ 5 থেকে 10 জনের মধ্যে যেন আসে, বা টপ 5 থেকে 10টা ইমেজের মধ্যে যেন শো করে, এই জিনিসটা চাচ্ছে সে। তো এই কাজ তাহলে কিভাবে করবে, তাই না? এই কাজ কিভাবে করবে? এই কাজ করার জন্য আমাদের খুব সহজ একটা মাধ্যম আছে। এই সহজ মাধ্যমটা হচ্ছে যে একটা সাইট আছে, সাইটের নাম হচ্ছে ফ্লিকার। তো আপনার প্রথমে এই ইমেজটা ভালোভাবে অপটিমাইজ করে নিতে হবে। অপটিমাইজ করা তো, অপটিমাইজ মানে হচ্ছে যে ইমেজের অল্টার ট্যাগটা ঠিক মতো দেওয়া। অপটিমাইজ করার পরে, অল্টার ট্যাগ ঠিক মতো দেওয়ার পরে সেই ইমেজগুলো, মানে মিনিমাম 5 থেকে 10টা বা 20টা ইমেজ আপনার চুজ করতে হবে। সেই 20টা ইমেজ আপনি ফ্লিকারের মধ্যে আপলোড করবেন। ফ্লিকারের মধ্যে আপলোড করে সেই ফ্লিকার থেকে আপনি শেয়ার বাটন পাবেন। ওই শেয়ার বাটনের মাধ্যমে এই ফ্লিকারের ইমেজটা আপনি টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনি শেয়ার করতে পারেন। এইভাবে যদি আপনি 1 থেকে 2 সপ্তাহ শুধু শেয়ারের উপরে থাকেন, তাহলে দেখবেন যে আপনার ইমেজটা এট এ টাইম গিয়ে এক সময় গিয়ে দেখবেন যে আপনার ইমেজটা চলে আসে। ঠিক আছে? যেমন ধরেন যে আমার ওয়েবসাইটটা, আমার এই যে আমার যে ইমেজ গুলো আছে এখানে আমি সার্চ করি ক্রিয়েটিভ গুলা, তাহলে দেখবেন যে আমার ইমেজটা, এই আমার কিন্তু আগে কোনো এই ইমেজটার কোনো নাম মতোই ছিল না, বাট এখন কিন্তু দেখেন আসলে pinterest.com এ আমার একটা ইমেজ দেওয়া আছে যেটা র্যাঙ্ক করছে এখানে। আর বাকি যে ইমেজ গুলো দেখতেছেন এই ইমেজ গুলো আমার ওয়েবসাইট, ঠিক আছে? এটা আমার ইউটিউবের ইমেজ র্যাঙ্ক করছে, এটা আমার টুইটারে আমার ইমেজটা দেওয়া আছে, আমার অনেক ছবিটা 2011 ছবি, সেই 2011 ছবিটা আমার টুইটারে দিয়েছিলাম, সেই টুইটারে ইমেজ র্যাঙ্ক করছে। তো বুঝছেন তাহলে কি করতে হবে? এখানে ইউটিউব থেকে একটা ইমেজ দেওয়া আছে, সেই ইমেজের মধ্যে হয়তো কোনো না কোনো জায়গায় ক্রিয়েটিভ লেয়ার কথাটা লেখা আছে, যার কারণে ইমেজটা গুলো র্যাঙ্ক করছে। ঠিক এটার মধ্যেও সেম, এটা কিন্তু আমার সাইটের ইমেজ, ফেসবুক পেজের ইমেজ, আমার পেজের মধ্যে আমার ইমেজটা পাবলিশ করা আছে। তো এইভাবে আপনি ইমেজ এসইও করতে পারেন, ঠিক আছে? ইমেজ এসইও করার ফার্স্ট হচ্ছে ইমেজটা আগে আপনার অপটিমাইজ করতে হবে। দ্বিতীয় রুল হচ্ছে যে এই ইমেজটা ফ্লিকারে আপলোড করতে হবে। তৃতীয় রুলস হচ্ছে এই ইমেজটা ফ্লিকারের মধ্যে থেকেই আপনার বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে। টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম সব জায়গায় শেয়ার করতে হবে, তাহলে আপনার ইমেজটা গুগলে rank করবে। এটাই ইমেজ এসইও এর কাজ। কি করতে কি করতে টাকা লাগবে? ফ্লিকারে? না না, ফ্লিকার ফ্রি। তো এরই মধ্যে আমাদের এসইও এর 12টা টপিক শেষ। আরো অনেক অনেক কিছু আলোচনা করার ইচ্ছে ছিল আপনাদের সাথে SEO এর মধ্যে থেকে। তো এই কোর্সের মধ্যে আমি
ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে এসইও এতটুকুই। আহ, যদি বলেন যে ভাই এসইও কি এতটুকু, এসইও এতটুকু না। এসইও পরে আরো অনেক কিছু আছে, তো সেগুলো আপনার সাথে আলোচনা করে শেষ হবে না। তো ওটার জন্য আলাদা এসইও একটা কুর্সি ডিজাইন করা আছে আমার। আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এতটুকুই আলোচনা করি আমি। আমার না, আমার কোনো কোর্সই কিনতে হয় না। আমি সবকিছু free দিয়ে দেবো, এটা সমস্যা নেই। ঠিক আছে, আপনারা ইয়ে করেন, ইন্টারনেট প্রজেক্টটা সেট করেন, আমি course দিয়ে দিব সবকিছু। আর হচ্ছে, হ্যাঁ, না চাইলেই চাইলেই ইমেজ শেয়ার করতে। আর ওয়েব পেজ যদি থাকে আরো ভালো, ওয়েব পেজ থেকে ইমেজ দ্রুত র্যাঙ্ক করা যায়, বুঝছেন? ওয়েব পেজ থেকে ইমেজ দ্রুত র্যাঙ্ক করা যায়, হচ্ছে সুবিধা। আমার ইমেজ অনেক জায়গায় দেওয়া আছে। আমার ইমেজ থেকে আমার প্রত্যেকটা ইয়ে, আমার ধরেন যে আমার অফিসিয়ালি যে নামটা ব্যবহার করা আছে, এটার থেকে যখন আমি সার্চ দিব, তখন এই যে দেখেন এখানে আমি এখানকার একবারে জেনুইন ফ্যাকাল্টি, হ্যাঁ আমি এখানকার সিনিয়র ফ্যাকাল্টি এসিয়ান ডিজিটাল মার্কেটিং এর। তো এইখানকার ইমেজটা বা এই পেজটা গুগলে র্যাঙ্ক করে। হ্যাঁ, দ্বিতীয়ত আমার লিঙ্কডইন র্যাঙ্ক করে। আবার যদি ইমেজ সেকশনে যাই, তাহলে দেখেন একবারে কি কোন কোন পেজের ইমেজ গুলো র্যাঙ্ক করে গুগলে, খালি আর ধারণা পাবেন না। ফার্স্টেই ওয়েব পেজের ইমেজ র্যাঙ্ক করে, দেখছেন? দ্বিতীয়ত মিডিয়াম ডট কম একটা ইমেজ আছে, সেটা র্যাঙ্ক করে। তৃতীয়ত হচ্ছে মিডিয়ামের ইমেজটা, চতুর্থ টুইটার ইমেজ র্যাঙ্ক করতেছে। পঞ্চমে এই যে ইমেজটা, এটা হচ্ছে এটাও মিডিয়ামের ইমেজ। আর বাকি আসে না, বাকিগুলো সব মানছে আমার না, একটু আমার না, বুঝছেন? এগুলো দেখে কেউ হতাশ হয় না। আরেকটা আছে টেক, টেক লাইফ ট্রেনিং। কি টেক লাইফ ট্রেনিং এর সাথে আমার অ্যাড করছে নাকি? আমি তো জানি না। তাহলে তো এখানে দেখাবে কি? তাহলে এখনো দেয়নি, নট ফাউন্ড। তাহলে আমার গুগলে চলে যাবে, আমার সব প্রোফাইল, আমার পিন্টারেস্ট টিন্টারেস্ট যা আছে, পিপুল পার আওয়ারে আমার যে প্রোফাইল আছে সেটা চলে আসছে, অ্যামাজনের প্রোফাইল চলে আসছে আমার। আর কোথা থেকে আসছে? মিডিয়ামের প্রোফাইলটা চলে আসছে গুগলে। টুইটারের প্রোফাইল আসছে, ইনস্টাগ্রামের প্রোফাইলও র্যাঙ্ক আসছে। হ্যাঁ, কি বলেন? আমি করে দেখাইতে গেলে আপনাদের কিন্তু এখন আরো 100টা ইমেজের কাজ, পারবেন নি করতে? পারবেন? ঠিক আছে, দেখেন। তাহলে আপনাদের আমি কাজ দেখবো, আপনাদের কাজ করতে হবে। আমি একটা সাইটের কাজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমি একটা সাইটের কাজ করে দেখাই, বাকি সাইটের কাজগুলো আপনাদের করতে হবে, ঠিক আছে? বাকি ইমেজগুলো আপনারা করবেন। ওকে, আমি শুরুর থেকে শুরু করতেছি, একবারে ফার্স্ট ধাপ থেকে দেখেন এটা। ওকে, এগুলো কিছুই লাগবে না। হুম, আচ্ছা। তাহলে প্রথমে এখানে ক্লিকারে গিয়ে সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করার জন্য আপনি আপনার যে অ্যাকাউন্টটা আছে, জিমেইল অ্যাকাউন্ট, সেটাতেই সাইন আপ করতে পারবেন, হ্যাঁ? তো সাইন আপটা এখান থেকে করবেন। সাইন আপটা করা যখন শেষ হয়ে যাবে, তারপর এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পর লগ ইন হয়ে যাবে। আমার এখানে লাস্ট পাস নামের একটা প্লাগইন এড করা আছে, বুঝতে পারছেন? তো এই লাস্ট পাসের কারণে না আমার কোনো পাসওয়ার্ড দিতে হয় না, সবকিছুই লাস্ট পাস মনে রাখে, আমার কিচ্ছু করতে হয় না। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে সেই ফ্লিকার ডট কম, বুঝতে পারছেন? তো এখান থেকে আপনাকে ইমেজ গুলো আপলোড করতে হবে।
তো ইমেজগুলো আপলোড করার আগে আপনি যে কাজটা করবেন সেই কাজটা হচ্ছে যে আহ, প্রথমে আপনি ইমেজটা বানায় নেবেন। আপনি যে সাইটের ইমেজটা র্যাঙ্ক করাতে যাচ্ছেন বা যে ব্যক্তির ইমেজ র্যাঙ্ক করাতে যাচ্ছেন, চাইলে নিজের ইমেজও র্যাঙ্ক করতে পারেন। তো যেটাই করতে চাচ্ছেন সেটাই আগে প্রথমে 10 থেকে 15টা ইমেজ আগে বানায় নিবেন। ঠিক আছে? তো আমি ইমেজ বানায় নেওয়ার আগে আমি ইমেজ গুলো একটু নিয়ে আসতেছি। হ্যাঁ, ইমেজ গুলো আমি যে এখান থেকে আনি, আমার ফটো স্টক থেকে ইমেজ গুলো আমি আনি, তাহলে সুবিধা হবে। স্টক ইমেজ, কপিরাইট ফ্রি ইমেজ হবে। ঠিক আছে? তো আমি এখান থেকে সার্চ করি, সার্চ করে আহ সে ধরেন আমি ডিজিটাল মার্কেটিং, ভাবছিলাম এটা আপনারা পারবেন, কিন্তু কেন যে পারতেছেন না। এই যে একটা ইমেজ আমরা পেয়ে গেছি, এই ইমেজটা এখান থেকে আমরা ডাউনলোড করি। আমার কাছে এত ভালো লাগে এই সাইটটা, আমি বুঝতে পারবো না আপনাদের। আচ্ছা, ইমেজ গুলো জাস্ট থেকে ডাউনলোড করতেছি। বেশি না, আমি দুইটা ইমেজ নিব, 2 থেকে সর্বোচ্চ 3টা নিব। ভালো ভালো ইমেজই কিন্তু এখানে আছে, তাই না? ইমেজ গুলো কোথাকার দেখেন তো, freepik.com এর, তারপরে হচ্ছে stockvault.net এর ইমেজ, ফ্রি স্টক, কত কত সাইটের ইমেজ চলে আসছে। বাবা! আপনি চাইলে এখান থেকে ক্রপিং টুল আছে, এখান থেকে ফাইন্ড স্টক আছে, ইনস্টাগ্রামের ইমেজ ডাউনলোডার আছে, ক্রোমের এক্সটেনশন আছে এটার জন্য, এসভিজি ফরম্যাটে অপটিমাইজ করতে পারবেন ইমেজগুলো। মেলা কিছু করা যায়। যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের অল ইন ওয়ান সলিউশন। ঠিক আছে? যাই হোক, আমি এখান থেকে 2টা ইমেজ নিলাম, আমি আর কোনো ইমেজ নিলাম না। আমি একটা কিবোর্ড দিয়ে অপটিমাইজ করবো ইমেজটা, এবং সেই একটা কিওয়ার্ড দিয়ে আমি আপনাদেরকে এখানে পাবলিশ করে দেখাবো। ইমেজটা পাবলিশ করতে হবে। তো আমি একটা কিওয়ার্ড সিলেক্ট করি। কিওয়ার্ডটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ঠিক আছে? এখানে গুগল ফটো থেকে কি ডাউনলোড করছিলাম, চলে আসছে। চাইলে আমি আমার এই ইমেজ গুলো গুগলে র্যাঙ্ক করাবো নি, জান আমি বললাম আজ থেকে ঠিক 14 দিন পরে এই ইমেজ গুলো গুগলে দেখতে পারবেন। ঠিক আছে? এমন একটা কাজ করব, চলে আসবে। আচ্ছা, তো আমি এটাকে এখান থেকে রিনেম করে নিব। আমি কোন কিওয়ার্ড দিয়ে দুটো ইমেজ র্যাঙ্ক করাতে যাচ্ছি সেই কিওয়ার্ডটা বড় বিষয়। সবার প্রথমে কিওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে? তো আমি এখানে একটা কিওয়ার্ড সিলেক্ট করলাম যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ। ওকে, আমি এই কিওয়ার্ডটা একটু কপি করি, কারণ এই কিওয়ার্ড দিয়ে আমি 4-5টা কিওয়ার্ড বানাই ফেলবো আর কি। ঠিক আছে? 4-5টা কিওয়ার্ড কিভাবে বানাবো? গুগলে সার্চ করতে পারি। গুগলে সার্চ করলেই জাস্ট গুগল আমাকে অনেকগুলো কিওয়ার্ড সাজেশন দিবে। এই কিওয়ার্ডটা দিয়ে আমার সাইট র্যাঙ্ক করানোর খুব ইচ্ছা ছিল, আমি হলো না। আচ্ছা, এই যে গুগল যে কিওয়ার্ড গুলো সাজেস্ট করছে এগুলো কপি করে নিই, কপি করে নিয়ে করে রাখি। আর এগুলো আমার ইমেজের মধ্যে বসাইতে হবে। এগুলো দিয়ে আমি আমার ইমেজটা র্যাঙ্ক করাবো। সাথে এইটা অনেক হয়ে গেছে, আর লাগবে না। এরকম 5 থেকে 6টা কিওয়ার্ড আগে নিতে হবে। হ্যাঁ? তো এই কিওয়ার্ডটা এখান থেকে কপি করলাম। তাহলে ফার্স্ট ইমেজটা অপটিমাইজ করলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ। দ্বিতীয় কিওয়ার্ডটা অপটিমাইজ করি ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বা শুধু ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ঠিক আছে? এইটা 2টা কিওয়ার্ড, 2টা ইমেজ, 2টা কিওয়ার্ড অপটিমাইজ করলাম। তো শুধু অপটিমাইজ করলে হবে না, ইমেজটা র ফাইল অপটিমাইজ করতে হবে। এখানে গিয়ে প্রপার্টিতে ক্লিক করতে হবে। প্রপার্টিতে ক্লিক করার পরে এই ইমেজটা এখানে ডিটেইলসে ক্লিক করব, করে এই ইমেজটা এখানে আমি রেটিং দেব, 5 স্টার রেটিং। ঠিক আছে? দেওয়ার পরে আচ্ছা এক কাজ করি, প্রথমে আগে প্রপার্টির আগে যা ছিল ডিলিট করে ফেলতে হবে। রিমুভ ফলোইং প্রপার্টি, সিলেক্ট অল। ওকে, সব ডিলিট হয়ে গেছে, ক্লিয়ার। এখন আমার মতো করে আমি টাইটেল দিব। ঠিক আছে? আমার মতো করে আমি সাবজেক্ট দিব, আমার মতো করে আমি রেটিং দিব, আমার মতো করে আমি ট্যাগ দিব।
ট্যাগ গুলোর জন্য ফার্স্টে আমি আমার ট্যাগটা দিই, দ্বিতীয়ত আমি আরেকটা ট্যাগ দিই, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ঢাকা, এটা একটা ট্যাগ, আরেকটা ট্যাগ বসাই ডিজিটাল মার্কেটিং কোম্পানি, এটা একটা ট্যাগ হতে পারে, আরো ট্যাগ বসাতে পারবো, গাজীপুর লাগবে না, চিটাগাং এসব লাগবে না, এটা দিতে পারি ট্যাগের মধ্যে। হুম, দিলাম। কমেন্টের মধ্যেও আমরা জাস্ট আমাদের ব্যাপারটা বসাবো। অথর, অথরের নাম দিয়ে দিই, অথরের নাম হচ্ছে ক্রিয়েটিভ নিলয়, এটা হচ্ছে অথর, হয়ে গেছে, জাস্ট অ্যাপ্লাই, ইমেজটা কিন্তু অপটিমাইজ হয়ে গেছে। ঠিক সেম ভাবে দ্বিতীয় ইমেজটা অপটিমাইজ করতে হবে। দ্বিতীয় ইমেজের মধ্যে কিও প্রথমে আমরা সমস্ত প্রপার্টি এখান থেকে রিমুভ করে দেবো বর্তমানে যা আছে। তাহলে হবে কি জানেন, যে এই ইমেজটা তো এমনিতেই কপিরাইট না, আবার ওদের বাপেরও ক্ষমতা নাই ইমেজটা কপিরাইট করার, ঠিক আছে? শুধু ডিজিটাল মার্কেটিং সামিট ছিল এটা টাইটেল, ডিজিটাল মার্কেটিং সামিট, সাবজেক্টটাও সেম দিয়ে দিই, থেকে 5 স্টার রিভিউ, ট্যাগ গুলো বসে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ঢাকা। কিওয়ার্ড অনেকগুলো দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে যেকোনো কিওয়ার্ড দিয়ে ইমেজটা র্যাঙ্ক করতে পারি, ঠিক আছে? এই জন্য আমি রিলেভেন্ট কিওয়ার্ড গুলো বসাচ্ছি, যেটা দিয়ে র্যাঙ্ক করবে আমার সেটাই লাভ, বুঝতে পারছেন? যেটা দিয়ে র্যাঙ্ক করবে সেটাই লাভ আমার, খালি র্যাঙ্ক করলেই হচ্ছে। তারপর একটু পরে দেখা হইলো। এখানে অথরটা দিয়ে দিই, কি আসছে author? হ্যাঁ হ্যাঁ। হুম, হ্যাঁ হ্যাঁ, যে কোনো যতগুলো কিওয়ার্ড দিচ্ছি যে কোনো কিওয়ার্ড দিয়ে ইমেজ গুলো র্যাঙ্ক করতে পারে, ঠিক আছে? তো এই যে দেখেন এখানে ফ্লিকারে আসবো এখন, তো আপনারা এরকম 15 থেকে 20টা ইমেজ নেবেন এবং অনেকগুলো কিওয়ার্ড নেবেন, ঠিক আছে? আমি তো এখানে 4-5টা নিচ্ছি, আমি উদাহরণ দিচ্ছি শুধু। তো অনেকগুলো কিওয়ার্ড দিবেন, 15-20টা ইমেজ নেবেন আপনাদের, নিজেদের ইমেজ নিয়ে আগে র্যাঙ্ক করা, নিজেদের নাম দিয়ে আগে র্যাঙ্ক করা, ঠিক আছে? তারপরে আমি যে কোম্পানির কাজ দিব সেই কোম্পানির কাজ হবে ওই কোম্পানির কিওয়ার্ড দিয়ে। তো এই যে মেঘের মতো যে চিহ্নটা, এটা হচ্ছে আপলোড অপশন, এখানে ক্লিক করে জাস্ট আপলোড করতে হবে। চুজ ফটোস এন্ড ভিডিওস টু আপলোড, এখানে দুইটাই একসাথে আপলোড করে, ঠিক আছে? ট্যাগ গুলো অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, আমরা আলাদাভাবে কিন্তু আর ট্যাগ দিতে হলো না, ঠিক আছে? আমরা ডিসক্রিপশন দুটো বসায় দিতে পারি। ডিসক্রিপশনটা আমরা কিভাবে বসাবো? ডিসক্রিপশনটা গুগল থেকে নিয়ে দিই, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, সেটা দিয়ে সার্চ করছিলাম। আমরা একটা ইমেজের ডিসক্রিপশন, এই ডিসক্রিপশন, এখান থেকে চেঞ্জ করে দিই .com, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ঢাকা, হাবি জাবি কত কিছু লিখে দিয়েছিলাম, শেষ। আপলোড টু ফটোসে ক্লিক করতে হবে এখানে, হ্যাঁ? করার পরে এই ভিডিওগুলো আপলোড হবে, ট্যাগ তো ট্যাগই আছে, এখানে আপলোড করবো, যে হয়ে গেছে, ঠিক আছে? ফ্লিকারে তো ইমেজগুলো আপলোড হওয়ার পরে এই ইমেজের
এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে এই যে নিচ দিয়ে দেখেন শেয়ার বাটন, এই শেয়ার বাটনে ক্লিক করলে আপনাকে বলবে যে এই ইমেজটা কোথায় কোথায় শেয়ার করতে চান। টুইটার, টামলার, এটা ফেসবুক, টামলার, টুইটার, পিন্টারেস্ট, এই কয়েকটা জায়গায় এরা কমন শেয়ার করার জন্য বলছে। এই কয়েকটা জায়গায় তো এই ইমেজ গুলো শেয়ার দিবেনই, পাশাপাশি এই যে এটা হচ্ছে এই ইমেজের লিঙ্ক, এই লিংকে ক্লিক করলে কিন্তু ইমেজটা ওপেন হবে। দেখেন ইমেজটা, আমি এখানে যাই, যে এখানে লিংকটা ক্লিক করি, দেখেন ইমেজটা ওপেন হবে। সো এই লিংকটা নিয়ে আপনি ইনস্টাগ্রামে শেয়ার দিতে পারবেন, এই লিংকটা নিয়ে আপনি আরো বিভিন্ন জায়গায় শেয়ার দিতে পারবেন। তো জাস্ট এরকম আপনার শেয়ার দিতে হবে, বুঝতে পারছেন, এই যে জিনিসটা চলে আসছে। তো এইভাবে আপনার শেয়ার দিতে হবে। শেয়ার যদি দিতে পারেন এইভাবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এই ইমেজটা, তাহলে দেখবেন যে এই ইমেজটা খুব অল্প সময় 2 থেকে 3 সপ্তাহের মধ্যে গুগল র্যাঙ্কে চলে আসছে। ঠিক দ্বিতীয় যে ইমেজটা আছে, এই দ্বিতীয় ইমেজটাও সেম ভাবে প্রত্যেকটা জায়গায় এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার দিবেন। তাহলে দেখবেন যে এই ইমেজটাও গুগলে এট এ টাইম গিয়ে র্যাঙ্ক করছে। সো আপনারা কি ইমেজ এসইও ডিটেইলসটা বুঝতে পারছেন কিভাবে ইমেজ এসইও করতে হবে? আচ্ছা, তো এখন বুঝেন নাই? আচ্ছা, তো এখন আপনারা তাহলে কাজ করেন। তাদের আমি যে 8টা সাইটের কাজ দিয়েছিলাম, সেই 8টা সাইটের জন্য এখন ইমেজ এসইও করে দেন আমাকে। 10টা করে ইমেজ নামান, প্রত্যেকে নামে 10টা ইমেজ নামায় আপনারা প্রত্যেক ইমেজ গুলো অপটিমাইজ করেন, করে সেই ইমেজ গুলো ফ্লিকারে অ্যাকাউন্ট খুলে খুলে নিজেরাই আপলোড করেন, করে সেই ইমেজ গুলো এবার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিয়ে আমাকে র্যাঙ্ক করে দেন। যান, এটা আপনাদের কাজ। এখনই বসে করুন এটা। ঠিক আছে, আমি 8টা সাইটের ইউআরএল দিয়ে দিচ্ছি। ইউআরএল না, আমি আমার প্রজেক্টের শিটে দিয়ে দিচ্ছি। কারণ আপনাদের এই ইউআরএল গুলোর উপরে ইমেজ যখন অপটিমাইজ করতে যাবেন না, তখন আপনাদের না এই যে দরকার হবে, কিওয়ার্ড দরকার হবে। দেখেন আমি এই যে কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা প্রজেক্টের কিওয়ার্ড দেওয়া আছে। এখানে তো আমি কিওয়ার্ড গুগল থেকে বের করলাম, আর আমি ডেমো দেখানোর জন্য, বাট আপনাদের কিন্তু এখন গুগল থেকে বের করার দরকার নেই, কারণ এগুলো সব সব প্রত্যেকটা কিওয়ার্ড আমার এই প্রজেক্টের সাথে দেওয়া আছে। প্রত্যেকটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো দিয়ে আপনি ইমেজ গুলো অপটিমাইজ করবেন। ঠিক আছে, তো যে কয়টা করে কিওয়ার্ড আছে সেই কয়টা করে ইমেজ নেবেন। ধরেন এখানে 1 2 3 4 5 20টা কিওয়ার্ড আছে, এটা 20টা ইমেজে নেবেন। সো ভাগ করে করেন প্রত্যেকটা প্রজেক্টের জন্য, এবং এটার জন্য সময় হচ্ছে মাত্র 1 2 দিন। 2 দিনের মধ্যে, মানে আজকে আর কালকে, মানে কালকের ক্লাসে আমাকে এটা দেখাইতে হবে, বুঝছেন? না, কালকের ক্লাসে না, কালকে ক্লাস শেষে দেখালেই হবে, সমস্যা নেই। তো এই যে 8টা প্রজেক্টের জন্য আপনারা জাস্ট ইমেজ ডাউনলোড করবেন। ইমেজ ডাউনলোড করে সেই ইমেজ গুলো এই প্রজেক্টের কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করবেন, করে সেই ইমেজ গুলো ফ্লিকারে আপলোড করবেন, করে সেই ফ্লিকার থেকে ইমেজ গুলো শেয়ার করবেন, যাতে image গুলো Google এ rank করে। ঠিক আছে, আমি প্রজেক্টের ইউআরএল আপনাদের শেয়ার করে দিচ্ছি। না, এটা তো শুনবো না, অ্যাকাউন্ট খুলতে হবে। সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট নাই এই যুগে, এরকম মানুষ নাই আর, আমার জানা মতে নাই। সবারই আছে, সবারই আছে। এদের ছুটি নাই তো। বাসায় যাবেন? আচ্ছা, আজকে মাসুম ভাইয়ের সাথে কথা বলবো না, এই যে ছুটি নিয়ে, বুঝছেন? সমস্যা নেই, ঠিক আছে। নেক্সট দিন তাহলে আমরা আগামীকাল রাতে গ্রামে যাবো। আচ্ছা, কথা বলে যান মাসুম ভাইয়ের সাথে, দেখেন কি বলে। মাসুম ভাই আছেন? মাসুম ভাই কি আছে? কই গেছে? নাই মাসুম ভাই। মাসুম ভাই থাকলে বেটার হতো। থাকা তো কথাই, দেখে মনে হচ্ছে হয়তো আছে। মাসুম ভাই, আচ্ছা, তো
আর আপনাদের নেক্সট দিন কি ক্লাস হবে বুঝছেন তো? নেক্সট দিন কিন্তু আর এই এসইও টেসইও নিয়ে কোনো ক্লাস ক্লাস হবে না। ঠিক আছে? সরাসরি কিন্তু আমরা ফেসবুক, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ চলে যাবো এবং আমরা ফেসবুক মার্কেটিং আলোচনা করবো। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক মার্কেটিং ছোট, কিন্তু এখানে অনেক কিছু নিয়ে আলোচনা করবো এবং আমরা ফেসবুকের এমন একটা অ্যাডভান্স মেথড শিখবো ফেসবুক কুপনের, এটাতে আপনারাও লাভবান হবেন এবং আমাকেও লাভবান করে দিতে হবে আপনাদের। পারবেন? সেটাই শিখাবো আপনার। তো আপনারা লাভবান হবেন, আমাকে লাভবান করে দিতে হবে। আমি শিখাবো কিন্তু শর্ত সাপেক্ষে। আমি কিন্তু বিলিভ করেন আমি কাউকে এই মেথড শিখাবো না। আপনাদের আমি শিখাবো, এই ২ টা ব্যাচেই শিখাবো। তো আপনারা আমাকে অনেকগুলো ফেসবুক আইডি জেনারেট করে দিবেন, যেখান থেকে আমি কুপন পাবো। এই কাজ আপনাদের করে দিতে হবে। আপনারা নিজেরা লাভবান হবেন। ঠিক আছে? মানে কোর্স চলাকালীন সময় আপনারা আপনাদের জন্য কোনো কুপন নিজেরা জেনারেট করতে পারবেন না। যা কাজ করবেন সব আমার জন্য কাজ করবেন। ঠিক আছে? আচ্ছা, আমার সাইটের জন্য অ্যাড দিয়ে দিবেন? হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হবে। আমার ফেসবুক পেজে আপনাদের আমি ইয়ে করে দেবো, মডারেটর করে দেবো। অনেক যারা ভালো কাজ পারেন ওদেরকে মডারেটর করে দেবো। আপনারা আমার ফেসবুক পেজে পোস্ট করবেন, আমার ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে? আপনারা করেন না, সমস্যা কি? আপনার এঙ্গেজমেন্ট বাড়ান আর টিম বাড়ান, টিম নিয়ে কাজ করেন। আমি তো আপনাদের এসইও শিখাই দিলাম। সো এখন আপনারা টিম নিয়ে কাজ করেন। আমি শুধু আহ ধারণা করতেছি যে এখন আপনাদের পরিপূর্ণ হওয়ার কথা।